আসসালামু আলাইকুম, দিস ইজ মি আরিয়ান জাওয়াতের ফেভারিট হোস্ট। হাজির হয়ে গেলাম অঙ্কের আরো একটা ক্লাস নিয়ে। তো আজকে আমরা যে টপিকটা পড়াবো সেই টপিকটা এখন আমরা একটু বেসিক দিয়ে শুরু করব। সবাই রেডি? চলো। সো আজকে এনার্জেটিক একটা ক্লাস হবে ইনশাআল্লাহ। অনেকগুলা আল্লাহ যদি তৌফিক দেন অনেকগুলা অঙ্ক আমরা করব। তার আগে বলে দেই, মুনাফা সুদ খসা এটা 5 স্টার, ট্রিপল স্টার, 10 স্টার, 1000 স্টার দিতে পারো, যে যতগুলা ইচ্ছা স্টার দিতে পারো। প্রথমে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে কয়েকটা বেসিক জিনিস আমাদেরকে জানতে হবে। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আসল বা মূলধন, যেটাকে আমরা ইংলিশে বলতেছি প্রিন্সিপাল। প্রিন্সিপালের পি, এটা মাথায় রাখবা। তাহলে আসল মূলধন যেটাকে আমরা ইংলিশে বলবো প্রিন্সিপাল অথবা ক্যাপিটাল, যেটাকে আমরা বলবো ইংলিশে প্রিন্সিপাল অথবা ক্যাপিটাল। তো এই জিনিসটা একটু মাথায় রাখবা, মূলধন বা প্রিন্সিপাল, ঠিক আছে? পি দিয়ে মনে রাখবা। এরপরে সুদ, সুদ ইন্টারেস্ট, সুদকে আমরা আই দিয়ে বলি ইন্টারেস্ট। এরপরে সুদ আসল, সুদ আসল মানে আসলের সাথে সুদকে যোগ করলে আসল। এরপরে মূলধন, এটা একটু ভুল লিখছে, এটা হবে কি সুদের হার। এটা হবে ইন্টারেস্ট রেট মানে হচ্ছে সুদের হার। এটা হচ্ছে কি সুদের হার। সুদের হার হচ্ছে ইন্টারেস্ট রেট। আমরা একটা উদাহরণ দিয়ে সবগুলো বুঝে নিব। সময় মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার, সময় মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার। এখন আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। মনে করো 50% রেটে, কি বললাম, একটা উদাহরণ দিব, একটা দিয়ে সবকিছু ক্লিয়ার করে দিব। দেখো, মনে করো 50% রেটে, 50% ইন্টারেস্ট রেটে, সুদের হারে একটা ব্যাংক কি করতেছে, তোমাকে 100 টাকা এক বছরে 50 টাকা তোমাকে সুদ দিবে। তাহলে 50% রেট মানে কি এক বছরের হিসাব। সুদের এই যে 50% রেট, এটা হচ্ছে সুদের হার। এই সুদের হারটা সব সময় এক বছরে হিসাব হবে। কত বছরে হিসাব হবে? এক বছরে হিসাব হবে। তাহলে দেখো 50% রেটে কোন একটা ব্যাংকে ধরো তুমি কত রাখলা, 10,000 টাকা জমা রাখলা। কয় বছরের জন্য? ধরো 4 বছরের জন্য। কি বলছি? 50% ইন্টারেস্ট রেটে তোমরা ব্যাংকে টাকা জমা করার কথা শুনছো না, ফিক্সড ডিপোজিট এই সেই। তাহলে কোন একটা ব্যাংক ধরো সুদ প্রদান করে হচ্ছে 50%। এইরকম একটা ব্যাংকে তুমি 10,000 টাকা জমা রাখছো কয় বছরের জন্য? 4 বছরের জন্য। কেন তুমি জমা রাখছো? কারণ তুমি এই টাকা থেকে কি পাবা? এই টাকা থেকে তুমি সুদ পাবা। কি পাবা? সুদ পাবা। এবং যখন 4 বছর হয়ে যাবে তখন তুমি একসাথে এই সুদের টাকাটাও নিয়ে নিবা, যেটা তোমার টাকা ছিল সেটাও নিয়ে নিবা, মানে আসল টাকাটাও নিয়ে নিবা, সুদের টাকাটাও নিয়ে নিবা। যে দুইটাকে একসাথে যোগ করলে আমরা বলি সুদ আসল। যেই দুইটাকে একসাথে যোগ করলে আমরা কি বলি? সুদ আসল। এখন আসলে আমরা একটু বোঝার ট্রাই করি। এই যে প্রথমে লিখছি কত? 50%। খুবই ইম্পর্টেন্ট 5 স্টার জিনিস। এই বেসিক জিনিসগুলো না বুঝলে একটা অঙ্ক বুঝবা না। তাহলে ব্যাংকের ইন্টারেস্ট রেট হচ্ছে 50%। তার মানে হচ্ছে এই ব্যাংকটা এক বছরে 100 টাকায় 50 টাকা সুদ দেয়। তার মানে এই যে সুদের যে হার, সুদ দেওয়ার যে সময়, সুদের হার মানে কি কত সময় পরে দিবে সুদটা তোমাকে? 1 মাস পরে নয় কিন্তু, সব সময়। মুনাফার অঙ্কে সুদের হার, মুনাফার অঙ্কে সুদের হার হিসাব হয় এক বছরে, এক বছরে, সব সময় বছরে হিসাব। এই জিনিসটা যদি ভুলে যাও কোনো অঙ্ক করতে পারবে না। তাহলে মুনাফার অঙ্কে তোমাকে বলতেছে যে 50% রেটে, 50% রেট মানে হচ্ছে 100 টাকা এক বছর যদি রাখো তোমাকে 50 টাকা সুদ দিবে। তাহলে 50% রেট মানে কি 100 টাকায় এক বছরে 50 টাকা সুদ। এই জিনিসটা বারবার বলতেছি, ফর দা লাস্ট টাইম আবারও রিপিট করে দিচ্ছি। সুদ কষার অঙ্কে সুদের হার সব সময় এক বছরে হিসাব হবে, এক বছরে। তাহলে কোন একটা ব্যাংক যেটার সুদের হার হচ্ছে 50% মানে 100 টাকায় এক বছরে 50 টাকা সুদ, সেই ব্যাংকে তুমি 10,000 টাকা রাখছো, তাহলে 10,000 টাকায় এক বছরে কত সুদ আসবে? যদি 100 টাকায় এক বছরে 50 টাকা সুদ আছে, তাহলে 1000 টাকায় আসবে কত টাকা? দেখো 100 টাকায় 50 টাকা, তাহলে 1000 টাকায় কত টাকা? 500। আর 10,000 টাকায় 5,000 টাকা, কত হাজার টাকা আসবে? 5,000। তাহলে 10,000 টাকা রাখলা কোন একটা ব্যাংকে, সেই ব্যাংকের ইন্টারেস্ট রেট, সুদের হার, এ দেখো সুদের হার ইন্টারেস্ট রেট, যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করব, আর ইন্টারেস্ট রেট।
ইন্টারেস্ট রেট হচ্ছে কত 50%, সেখানে তুমি কি রাখছো, তোমার টাকা রাখছো, তোমার টাকা মানে আসল টাকা। তাহলে এই তুমি যে টাকাটা রাখছো সেই টাকাটা হচ্ছে তোমার আসল টাকা, মানে এটা হচ্ছে মূলধন, এটা হচ্ছে আমার মূলধন মানে প্রিন্সিপাল। তাহলে এই 10,000 টাকার উপর এক বছরে সুদ আসছে কত 5,000 টাকা, তাহলে 4 বছরে কত সুদ আসবে 20,000 টাকা। তাহলে তুমি সুদ কত পাবা 20,000। এখন এই 4 বছরে তুমি কত টাকা সুদ পাইছো 20,000। কেন? কারণ এক বছরে তুমি 5,000 টাকা করে সুদ পাবা। কেন? কারণ সুদের রেট হচ্ছে 50%। তাহলে এই 4 বছর টাকাটা রাখার পর তুমি যখন ব্যাংকে গিয়ে পুরো টাকাটা উইথড্র করবা, তখন তুমি তোমার সুদের টাকাটাও নিবা, মানে 20,000 টাকাটাও নিয়ে ফেলবা, সাথে 10,000 টাকাটাও নিয়ে ফেলবা, কারণ তুমি একসাথে সব টাকা নিয়ে চলে আসতেছো। তখন সুদের টাকার সাথে আসলের টাকাটা যোগ হয়ে তখন হবে কত 30,000 টাকা, 30,000 টাকা। তাহলে এখান থেকে আমরা 5টা জিনিস পাইছি। 1 নাম্বার জিনিস হচ্ছে সুদের হার। এই যে সুদের হার, যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করব, ইন্টারেস্ট রেট, রেট থেকে আর। 2 নাম্বার হচ্ছে মূলধন, যেটা আমার টাকা, যেটা আমি ব্যাংকে রাখছি, অথবা আমি যখন ঋণ নিব ব্যাংক আমাকে যে টাকাটা দিবে সেটাও কিন্তু মূলধন। আমি ব্যাংকে রাখবো তাহলে আমি সুদ পাবো, আমি ব্যাংক থেকে ঋণ নিব তাহলে আমি ব্যাংকে সুদ দিব। যেটাই হোক, টাকা যেটা আমার কাছ থেকে আসতেছে বা আমার কাছ থেকে যাচ্ছে সেটা হচ্ছে সবসময় মূলধন। তাহলে মূলধন হচ্ছে কি প্রিন্সিপাল, যেটাকে আমরা পি দিয়ে প্রকাশ করব। সুদের হার আর দিয়ে প্রকাশ করব, মূলধন পি দিয়ে প্রকাশ করব। এবং কয় বছর রাখছি আমরা 4 বছর। এই যে নাম্বার অফ ইয়ার্স, সময়, সময় মানে হচ্ছে কি বছরের হিসাব। দেখছো এই সময়টা সব সময় বছরের হিসাব। আমি কয় বছর রাখবো 4 বছর। এই সময়টাকে কি দিয়ে প্রকাশ করা হয় এন দিয়ে প্রকাশ করা হয়। এরপর সুদ, সুদকে কি দিয়ে প্রকাশ করা হয় আই, আই মানে হচ্ছে ইন্টারেস্ট। এরপর সুদের সাথে আসলকে যোগ করলে সুদ আসল, এটাকে কি দিয়ে প্রকাশ করা হয় এ দিয়ে, যেটাকে ইংলিশে বলা হয় অ্যামাউন্ট। তাহলে সুদের হার, মূলধন, সময়, সুদের পরিমাণ, সুদ আসল। ক্লিয়ার? 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 এই চক্রবৃদ্ধির কথা আমি তোমাকে বলছি, কাবিল হইতে বলছে কে? যেটা পড়াচ্ছে সেটা পড়ো আগে। এটা নর্মাল সেন্সে বলছে, আমি চক্রবৃদ্ধির কথা তো আমি মুখে দিয়ে বেরই করি নাই। মন দিয়ে বসো, মন দিয়ে বসো, একটু বসতে হবে, ধৈর্য ধরতে হবে। এখন দেখো সুদের প্রকারভেদ, ক্লাসিফিকেশন অফ ইন্টারেস্ট। সুদের প্রকারভেদ, সুদ হচ্ছে পুরা বিশ্বব্যাপী সুদ হচ্ছে 2 প্রকার, মানে মোটামুটি 2 প্রকারই ভাগ করা যায়। প্রথম যে সুদটা সেটা হচ্ছে সরল সুদ। সরল সুদ, সরল সুদকে আমরা ইংলিশে বলবো সিম্পল ইন্টারেস্ট। দ্বিতীয় যে প্রকারটা সেটাকে আমরা বলবো চক্রবৃদ্ধি সুদ, যেটাকে আমরা বলবো কম্পাউন্ড ইন্টারেস্ট। এখন আসো জিনিসটার মানে কি, জিনিসটার মানে কি, সরল সুদ এই সেই এগুলোর মানে কি, একটু দাঁড়াও। এখন আসো সরল সুদ কি জিনিস, সরল সুদ কি জিনিস দেখো। মনে করো তুমি ব্যাংকে কত টাকা রাখছো 500 টাকা রাখছো, তুমি যে কোনো একটা ব্যাংকে কত টাকা রাখছো 500 টাকা রাখছো। কয় পার্সেন্ট ইন্টারেস্ট রেট ওই ব্যাংকের? 10% ইন্টারেস্ট রেট। ওই ব্যাংকের ইন্টারেস্ট রেট হচ্ছে কত 10%। 10% ইন্টারেস্ট রেট মানে কি, এক বছরে 100 টাকা যদি জমা রাখো তোমাকে সে 10 টাকা কি দিবে সুদ দিবে, বছরে বছরে হিসাব। এখন দেখো এই 500 টাকার উপর প্রথম বছরে সুদ কত হবে তাহলে 50 টাকা, কারণ 100 যদি 10 টাকা হয় 500 কত 100 টাকায় 10 টাকা, 500 টাকায় 50 টাকা প্রথম বছরে। দ্বিতীয় বছরে এসেও এই 500 টাকার উপরে সুদ হবে কত টাকা 50 টাকা। তৃতীয় বছর 50, চতুর্থ বছর 50। এইভাবে যত বছরেই যাক না কেন এই সুদের পরিমাণটা ফিক্সড থাকবে এবং আসলের পরিমাণটাও ফিক্সড। এই আসলটা কখনো নড়চড় হবে না। এটা 500 টাকা জমা রাখছো মানে এই 500 টাকার উপরেই তোমার সুদ উঠবে, প্রত্যেক বছর 50 টাকা করে সুদ উঠবে। তাহলে তোমার আসলটাও পরিবর্তন হবে না, সুদের পরিমাণটাও পরিবর্তন হবে না। দেখো সব সময় 50 করে করেই পাবা। তাহলে তুমি যদি 1 বছর রাখো তাহলে কি 50 টাকা, 2 বছর রাখলে 100, 3 বছর রাখলে 150, 4 বছর রাখলে 200, এইভাবে করে পাবা। তাহলে সরল সুদ মানে হচ্ছে যেই সুদে আসলের পরিমাণটা চেঞ্জ হয় না এবং মুনাফার পরিমাণটাও চেঞ্জ হয় না। মুনাফা সবসময় 50 এবং আমার আসল আমি যত টাকা রাখছি, মুনাফা মানে কি বলে মূলধন আমি যত রাখছি ততই থাকতেছে। আর চক্রবৃদ্ধি সুদটা কিরকম, চক্রবৃদ্ধি সুদটা হচ্ছে এরকম, মনে করো তুমি 500 টাকা রাখছো, ঠিক সেম রেট কত 10%,
ভালো মতো বুঝতে হবে কিন্তু। এখন তুমি প্রথম বছরে কত পাবা? 50 টাকাই পাবা, কারণ প্রথম বছরে 10%ই তো পাবা। তাহলে দেখো একটা মজার জিনিস খেয়াল করো, চক্রবৃদ্ধিতে প্রথম বছরে যে সুদ হয়, সরল সুদে প্রথম বছরে ঠিক সেই পরিমাণ সুদ হয়। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তাহলে প্রথম বছরে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে কোনো পার্থক্য হয় না। এখন আসো, যখন দ্বিতীয় বছরে যাবা তখন তুমি কি হবে দেখো, এই 500 টাকার জন্য তুমি এগেইন 50 টাকা সুদ পাবা, কিন্তু এই যে 50 টাকা আগের সুদ যেটা তুমি তুলো নাই, চক্রবৃদ্ধি কখন হবে? যখন তুমি তুলবা না টাকাটা। তাহলে দেখো প্রথম বছরে তুমি পাইছো কত টাকা? 50 টাকা। দ্বিতীয় বছরে তুমি কত টাকা পাইছো? 50 টাকা। কিসের উপর? 500 এর উপর। খেয়াল করো কিসের উপর পাচ্ছ এগুলা। এই যে 50 টাকা যেটা পাইছো সেটা কিসের উপর? 500 টাকার উপর। কিন্তু এই যে গত বছরের যে টাকাটা তুলো নাই, সুদের টাকা, সেটার উপরও তুমি আবার ইন্টারেস্ট পাবা। কয় পার্সেন্ট? ঠিক 10%। মানে এখান থেকে তুমি 5 টাকা পাবা। কয় টাকা? 5 টাকা। তাহলে 500 টাকা থেকে পাইছো 50, আর এই 50 টাকার উপর থেকে তুমি পাইছো আরো 5 টাকা, টোটাল 55 টাকা পাবা। মানে তুমি এখন আসলের উপর, মূলধনের উপরও সুদ পাবা, আবার ইন্টারেস্টের উপরও সুদ পাবা। তাহলে চক্রবৃদ্ধি সুদ মানে হচ্ছে সেই সুদ যেখানে সুদের উপরও সুদ হয়। যেমন এখানে শুধুমাত্র মূলধনের উপরে সুদ হয়েছে, দেখো মূলধনের উপরে 50 50 50 50। এইখানে এসে দেখো মূলধনের উপরে একটা সুদ হয়েছে, আবার সুদের উপরে একটা সুদ হয়েছে, এবং এখানে মূলধনটা পরিবর্তন হয়ে যায় এবং সুদের পরিমাণটাও পরিবর্তন হয়ে যায়। কিভাবে দেখাচ্ছি, মনে করো এর পরের বছর তুমি এগেন 500 টাকার জন্য কয় টাকা পাবা? 50 টাকা। এরপরে এখানে সুদ কয়টা? 2টা। এখান থেকেও তুমি টাকা পাবা, এখান থেকেও তুমি টাকা পাবা। এই যে এইভাবে তোমার বাড়তে থাকবে। তাহলে দেখো এখানে সুদের পরিমাণ আর আসলের পরিমাণটা কিরকম চেঞ্জ হচ্ছে। সুদের পরিমাণ আর আসলের পরিমাণ কিরকম চেঞ্জ হচ্ছে দেখো। তুমি প্রথম বছরে পাইছো 50 টাকা সুদ, 50 টাকা, তখন তোমার মূলধন হচ্ছে কত? 500। দ্বিতীয় বছরে তুমি অ্যাকচুয়ালি কত টাকার উপর সুদ পাইছো জানো? 550 টাকার উপর। দ্বিতীয় বছরে তুমি 550 টাকার উপর 55 টাকা সুদ পাইছো। তাহলে দেখো প্রথমে মূলধন ছিল 500, এরপর হয়ে গেছে 550। প্রথম বছরে তুমি সুদের টাকা পাইছো 50 টাকা, এর পরের বছরে পাইছো 55 টাকা। তাহলে চক্রবৃদ্ধি হচ্ছে, এক নাম্বার কথা, চক্রবৃদ্ধি হচ্ছে যেখানে যেই সুদের মধ্যে সুদের উপর সুদ হবে, মূলধনের উপর তো সুদ থাকেই, কিন্তু সুদের উপরও সুদ হবে, এবং সুদের পরিমাণও চেঞ্জ হবে, মূলধনের পরিমাণও চেঞ্জ হবে, মানে আস্তে আস্তে বাড়বে। যেমন মূলধন 500 ছিল, 550 এভাবে বাড়বে। সুদের পরিমাণ 50 টাকা ছিল, 55 টাকা এভাবে বাড়বে। কিন্তু সরল যে সুদ, সেই সরল সুদের মধ্যে যে টাকাটা তুমি জমা রাখছো শুধুমাত্র সেটার উপরই প্রতি বছর ইন্টারেস্ট পাবা। এখানে কোনো কিছু চেঞ্জ হবে না। আশা করি বুঝাইতে পারছি। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? সরল সুদ কাকে বলে, চক্রবৃদ্ধি সুদ কাকে বলে। আজকে আমরা চক্রবৃদ্ধি নিয়ে কোনো কথা বলবো না, আমরা চক্রবৃদ্ধি নিয়ে কথা বলবো নেক্সট ক্লাসে। একদম ইজি পান্থাবাদ করাই দিব, সূত্রচারে অঙ্ক করাবো চক্রবৃদ্ধিতে, দেখবা। আজকেও সূত্রচারে অঙ্ক করাবো, ঠিক আছে? আজকেও সূত্রচারাই অঙ্ক করাবো। যাই হোক, এখন আসো, বলো ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তাহলে আমরা প্রথমে শুরু করব সরল সুদ। প্রথমে আমরা কোনটা যাব? সরল সুদ। সরল সুদের সবগুলো অঙ্ক করব, এরপরে আমরা চক্র আকারে বৃদ্ধিতে যাব। ক্লিয়ার সবাই? এতটুকু বেসিক গুলো ক্লিয়ার? তাহলে বেসিক কি কি পড়ছি? মূলধন কাকে বলে, সুদ কাকে বলে, সুদ আসল কাকে বলে, সুদের হার কাকে বলে, সময় কাকে বলে, সরল সুদ কাকে বলে, চক্রবৃদ্ধি সুদ কাকে বলে। আমরা এখন একটু স্পিডে যাব। এখন আসো সরল সুদের সূত্র। সরল সুদ মাথায় রাখবা, নট চক্রবৃদ্ধি, এটা হচ্ছে সরল সুদ। তাহলে সরল সুদের সূত্র হচ্ছে I = P/n/r²। খেয়াল করো, আমি একটু আগে লিখে ফেলি। I মানে হচ্ছে কি? সুদের পরিমাণ, মানে মোট সুদের টাকা, সুদের টাকা। তাহলে আয়কে আমরা টাকায় প্রকাশ করব, টাকায়। আয় মানে হচ্ছে তুমি মোট কত টাকা সুদ পাইছো। যেমন আগের অঙ্কে আমরা 20,000 টাকা সুদ পাইছিলাম, ওই 20,000 মানে হচ্ছে আয় হচ্ছে সুদের টাকা। এরপরে পি হচ্ছে মূলধন, পি হচ্ছে কি? মূলধন। এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এটাকে আমরা টাকা দিয়ে প্রকাশ করি। এটা হচ্ছে সুদের টাকা, এটাও টাকা। এরপরে কি? এন হচ্ছে বছর, এন মানে হচ্ছে বছর, মানে সময়। সেই সময়টাকে আমরা সব সময় বছর দিয়ে প্রকাশ করব। আমি এই জায়গায় যদি পারতাম
স্টার দিয়ে বলে দিতাম কথাটা। সময় সব সময় 1 বছরে হিসাব হবে, 1 বছরে হিসাব হবে, 1 বছরে হিসাব হবে। প্লিজ এটা ভুললে কোন অঙ্ক পারবা না। তাহলে দেখো আই সমান পি এন আর পার্সেন্ট। দেখো এখন আর মানে হচ্ছে কি, আর মানে হচ্ছে সুদের হার, আর মানে হচ্ছে সুদের হার 5% 10% এগুলা সুদের হার। এখন সূত্রটা দুই ভাবে আছে, খেয়াল করো। একটা হচ্ছে আই সমান পি এন আর পার্সেন্টেজ। এখন আমরা জানি যে কোনো কিছুর সাথে পার্সেন্টেজ থাকা মানে সেটার সাথে 1/100 গুণ হওয়া। সেটা আমরা কোত্থেকে পাইছি? সেটা আমরা শতকরার বেসিক থেকে জানি যে পার্সেন্টেজ মানে 1/100। তাহলে এই পি এন আর পার্সেন্টেজ এটাকে আমি চাইলে পি এন আর ডিভাইডেড বাই 100 লিখতে পারি, কারণ এই পার্সেন্ট মানে হচ্ছে 1/100, যেটাকে গুণ করলে উপরে গুণ নিচে নিচে গুণ হয়ে যাবে পি এন আর ডিভাইড বাই 100। তাহলে সূত্র তুমি চাইলে এভাবে ইউজ করতে পারো, এভাবে ইউজ করতে পারো, কিন্তু আমার কাছে ইজি মনে হয় নিচের সূত্রটা। নিচের সূত্র কোনটা? এইটা। তাহলে আমরা কোনটা ইউজ করব? এই সূত্রটা, আই সমান পি এন আর ডিভাইডেড বাই 100, যেখানে আই হচ্ছে সুদের পরিমাণ, পি হচ্ছে মূলধন, এন হচ্ছে সময়, আর হচ্ছে সুদের হার। সুদের হারের সংখ্যাটা নিচে 100। এখন এখানে ছোট্ট একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, যখন তুমি এই সূত্রটা ইউজ করবা তখন আর এর মানটা শুধুমাত্র সংখ্যায় লিখবা। মনে করো কোন একটা অঙ্ক বলছে 10% সুদের হার, তাহলে এখানে তুমি যদি এই সূত্র ইউজ করো সেখানে তুমি আর এর মান শুধুমাত্র 10 লিখবা, পার্সেন্ট লিখবা না। কি বলছি? যদি এই সূত্র ইউজ করো, আমার মতো করে অঙ্ক করো, তাহলে তুমি আর সমান শুধু 10 লিখবে, এখানে পার্সেন্ট লিখবে না, কারণ আমি তো পার্সেন্টেজ জিনিসটা উঠাই ফেলছি এখানে 100। তা আমি যদি আবার পার্সেন্টেজ লিখি এখানে আবার 100 চলে আসবে, তাহলে সূত্র ভুল হবে। তাহলে এই সূত্রের জন্য আর এর মান হবে শুধুমাত্র 10। এখন আমি লাস্টবার সূত্রটা ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে আমার সূত্র কি? সুদ কষার অঙ্কগুলোর মেইন সূত্রটা হচ্ছে এটা, আই সমান পি এন আর ডিভাইডেড বাই 100, যেখানে আই হচ্ছে মোট সুদের পরিমাণ, যেটাকে আমরা টাকা দিয়ে প্রকাশ করব, পি হচ্ছে মূলধন, যেটাকে আমরা টাকা দিয়ে প্রকাশ করবো, এন মানে সময়, যেটাকে বছর 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 দিয়ে প্রকাশ করবো, বছর। এরপরে আর এর পরিমাণ হবে 10। যদি 10% থাকে 10, 15% থাকলে 15, শুধু 15 বসবে, অন্য কিছু বসবে না। এখন আমরা অঙ্ক করব। অঙ্ক প্রথম টাইপ, সুদের পরিমাণ বের করা। দেখো বিসমিল্লাহ করে অঙ্ক আমরা শুরু করব। চলো, এতক্ষণ ধরে অনেকগুলো সূত্র পড়াইছি না? অঙ্ক আমি আসলে সূত্র দিয়ে করাই না। সূত্র দিয়ে অঙ্ক করানো মানে হচ্ছে রোবটিক হওয়া, ফিল পাওয়া যায় না। দেখবা একটু পরে দেখবা। 10% কি বলছে দেখো, 10% সরল মুনাফায়, তাহলে ভাইয়া এখানে চক্রবৃদ্ধি আসবে না। সরল মুনাফা মানে বলছে সরল মুনাফার সূত্র আসবে আই সমান পি এন আর ডিভাইডেড বাই 100। দেখো 10% সরল মুনাফায় 2000 টাকার 1 বছরের সুদ কত টাকা হবে? আমরা 1 নাম্বার টাইপের অঙ্ক করতেছি, যেখানে আমাদেরকে সুদের পরিমাণ বের করতে হবে, সুদের পরিমাণ। তাহলে সুদের পরিমাণ বের করা মানে কোনটা বের করা? আয় বের করা। এবং আয়ের সূত্র হচ্ছে পি এন আর ডিভাইডেড বাই 100। দেখো 10% সরল মুনাফায় 2000 টাকার 1 বছরের সুদ কত হবে? তাহলে প্রথম অঙ্কটা আমরা সূত্র দিয়ে করব, তারপর আমরা টেকনিক দিয়ে মুখে মুখে বেসিক বুঝে ঐকিক নিয়মে 1000 রকম করে সলভ করব। দেখবা প্রত্যেকটা অঙ্ক দেখবা এক একভাবে সলভ করাচ্ছে। তাহলে এখন যদি সূত্রে যায়, আমাকে কি বের করতে বলছে? আমাকে বলছে সুদ কত, মানে আই সমান হোয়াট। তাহলে আমাকে প্রশ্নে কি কি দিয়ে আছে দেখো তো। আমার প্রশ্নে কি কি দিয়ে আছে দেখো। প্রথমে আমাকে আর এর মানটা দিয়ে আছে, আর এর মান হচ্ছে কত? 10। যদি এখানে পার্সেন্ট বসাস এমন ঘাড়ানি দিব, কারণ আমি যে সূত্র ইউজ করবো সেই সূত্রের নিচে 100 আছে। 100 থাকলে এখানে কখনো পার্সেন্ট বসাবি না। একটু পর আবার বলবি ভাইয়া বুঝি নাই, অ্যান্সার কেমন হয়েছে, এই সেই। এই কথা যদি না বুঝস একদম হাড্ডি ভেঙে ফেলবো। তাহলে আমরা যে সূত্র ইউজ করবো সেখানে নিচে 100 থাকবে, সেজন্য আমরা আর এর মানটা শুধুমাত্র 10 লিখবো, এখানে পার্সেন্টেজ লিখবো না। না না না, কি বলে দেহ পাবা মন পাবা না, ওই ভাবে মনে রাখো। আর এর মান পাবা কিন্তু পার্সেন্টেজ পাবা না ভাইয়া। দেখো এরপরে 2000 টাকা, এটা হচ্ছে আমার মূলধন, আমি জমা রাখবো টাকাটা। দেখো 10% সরল মুনাফায় 2000 টাকা জমা রাখবো আমি। তাহলে মূলধন কি বলা হয়? প্রিন্সিপাল। প্রিন্সিপাল হচ্ছে কত? 2000। এরপরে কত বছর? এন মানে হচ্ছে 1 ইয়ার। আমাকে কি বের করতে বলছে? আই সমান হোয়াট। তাহলে আমরা জানি একদম সরাসরি সূত্র করে বসাই দেই,
আমরা জানি পি ইন্টু এন ইন্টু আর ডিভাইডেড বাই 100, যেখানে আমার পি এর মান হচ্ছে কত 2000 ইন্টু 1 ইন্টু 10 ডিভাইডেড বাই 100। আমি যদি এখানে 10% বসাইতাম আমাকে নিচে আরো একটা 100 আনতে হইতো, কারণ পার্সেন্ট মানে 1/100, সেজন্য কখনো এখানে পার্সেন্ট বসাবা না। আমি যে সূত্র ইউজ করবো সেই সূত্র ইউজ করলে এখানে কখনো পার্সেন্টেজ বসাতে পারবো না। ভাই লাস্ট টাইম বলে দিছি, আর বলবো না, শেষ। এখন এই শূন্য কাটো, এই শূন্য কাটো, এই শূন্য কাটো, এই শূন্য কাটো, তাহলে কত 200 একে 200, অ্যান্সার হবে 200। তার মানে 10% কি বলে 10% ইন্টারেস্ট রেট আছে, মানে একটা ব্যাংকে যদি তুমি 2000 টাকা এক বছরে রাখো তখন সুদ হবে কত টাকা, 200 টাকা সুদ পাবা। এখন আমি প্রশ্ন করবো, তুমি অ্যান্সার দিবা। যদি এক বছরে 200 টাকা সুদ পাই তাহলে 4 বছরে কত টাকা সুদ পাবে? বলো 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 বলো, 4 বছরে কত টাকা সুদ পাবে? 4 বছরে কত টাকা সুদ পাবে? তাড়াতাড়ি বলো। এক বছরে বের করছি আমরা। এক বছরে যদি 200 টাকা পাই, 4 বছরে কত টাকা সুদ পাবে? 200 গুণ 4 মানে 800 টাকা। যদি 4 বছরে 800 টাকা সুদ পাই, 800 টাকা যদি সুদ পাই, তাহলে সে যখন ব্যাংক থেকে সব টাকা তুলে ফেলবে তখন তার সুদ আসল কত হবে? আমি সুদ পাইছি কত 800 টাকা, আমার আসল হচ্ছে কত 2000 টাকা, তাহলে আমার একই সাথে সুদ এবং আসল মিলে কত সংখ্যা হবে? আমি টোটাল সুদ পাইছি 800 টাকা, আমার আছে ব্যাংকে ছিল জমা রাখছিলাম 2000 টাকা, আমি আমার আসল টাকাও নিয়ে ফেলছি, সুদের টাকাও নিয়ে ফেলছি, তার মানে আমার কাছে কয় টাকা আছে? 2800 টাকা। বুঝে আসছে? চলো পরের অঙ্ক যাই। আচ্ছা, এটা বলছিলাম সূত্র ছাড়াও করাবো, দেখো খেয়াল করো সূত্র ছাড়া কিভাবে করবা, বেসিক দিয়ে করবা। তোমাদেরকে এত কষ্ট করে শতকরা পড়াইছি না বেসিক ক্লিয়ার করানোর জন্য। তোমাকে কি বলছে দেখো, 10% সরল মুনাফাই, তো 10% মানে 100 টাকায় 10 টাকা, 100 টাকায় এক বছরে 10 টাকা। এক বছর কথাটা আর বলতে হচ্ছে না, কারণ আমরা সবাই জানি যে সুদের হিসাব সবসময় এক বছরে হয়। তাহলে 100 টাকায় যদি 10 টাকা হয়, তাহলে আমাকে 2000 টাকায় কত টাকা হবে সেটা বের করা খুব কঠিন। একদম কোনো কিছু না লিখে দেখে দেখে বের করে ফেলো। 100 টাকায় 10 টাকা, 1000 টাকায় 100 টাকা, 2000 টাকায় 200 টাকা, সুতরাং এক বছরের সুদ হবে 200 টাকা, শেষ, কোনো সূত্র লাগেনি। এই অঙ্কটাও দেখো, বার্ষিক 12% মুনাফায়, বার্ষিক বলে দিছে দেখছো, কারণ সুদের হার, বারবার বলতেছি কথাটা, সুদের হার সবসময় এক বছরে কাউন্ট হবে। বার্ষিক 12% মুনাফায় মানে কি, মানে 100 টাকা যদি তুমি এক বছর রাখো, 12 টাকা তোমাকে সুদ দিবে ব্যাংকে। তাহলে এরকম একটা ব্যাংকে তুমি কত টাকা রাখছো? 10,000 টাকা রাখছো, কয় বছর? 4 বছর। আগের অঙ্কে ছিল 1 বছর, এখন ছিল 4 বছর। তাহলে মুনাফা কত? তাহলে আসলে মুখে মুখে সলভ করি। 100 টাকায় 12 টাকা, 1000 টাকায় 120 টাকা, তাহলে 10,000 টাকায় কত টাকা? 1200 টাকা। এক বছরে কত? 1200। তাহলে 4 বছরে 4 বড় 4800, শেষ। সহজ সহজ। ইয়েস, হ্যানা ইজ ম্যারিড, হ্যানা বিয়ে করে ফেলছে। তাহলে তোমাকে বলি, আবার বলে দিচ্ছি, মুখে মুখে সলভ করবা, সূত্র দিয়ে তুমি করতে চাইলে করো গো ভাই। 12% মুনাফা মানে কি, মানে 100 টাকায় এক বছরে 12 টাকা, তাহলে 10,000 টাকায় এক বছরে কত টাকা? 100 টাকায় যদি 12 টাকা হয়, তাহলে 10,000 টাকায় কত টাকা বের করো। 100 টাকায় 12 টাকা, 1000 টাকায় একটা শূন্য পারবে 120 টাকা, 10,000 টাকায় আর একটা শূন্য পারবে 1200 টাকা, তাহলে 10,000 টাকার এক বছরের সুদ হচ্ছে 1200 টাকা। আমি রাখছি কয় বছর? 4 বছর। তার মানে 4 বছরে কত পাবো? 1200 গুণ মানে 1200 যোগ 1200 যোগ 1200 1200, তাহলে 4 12 কত? 4800। সুতরাং অ্যান্সার হবে কত? 4800। বুঝছো? বুঝছো? সূত্র লাগতেছে? নো। চলো বার্ষিক, এই যে বারবার কথাটা লিখতেছে কেন জানো? কারণ সুদের হার সবসময় এক বছরে কাউন্ট হবে। বার্ষিক শতকরা মুনাফার হার 12 টাকা হলে, মানে 100 টাকা এক বছর যদি কোনো ব্যাংকে রাখো, তোমাকে 12 টাকা সুদ দিবে। 100 টাকাকে মিনিমাম এক বছর রাখতে হবে, বছরের হিসাব, সুদের হার বছরের হিসাব। এখন তুমি অনেকেই বলবা, ভাইয়া আমাদের ব্যাংকগুলোতে মাসে মাসেও সুদ দেয়, আসবে একটু পর আসবো। তাহলে দেখো, বার্ষিক শতকরা মুনাফার হার যদি 12 টাকা হয়, মানে 12% ইন্টারেস্ট রেট, তাহলে মূলধন হচ্ছে কত? 2000 টাকা। 2000 টাকার 5 বছরের মুনাফা কত? সেম, মুখে মুখে বের করো। তাহলে 100 টাকায় 12 টাকা, 1000 টাকা 120 টাকা, 2000 টাকায় 240 টাকা, তাহলে 2000 টাকায় এক বছরে কত? 2000 টাকায় এক বছরে কত? 240। তাহলে 5 বছরে কত? 5 24 কত? 120। তার মানে হচ্ছে 1200 টাকা।
তার মানে হচ্ছে কত 1200 টাকা। এখন তুমি যদি সূত্র দিয়ে করো তাহলে বসাও, সূত্র দিয়ে বসাও। আয় বের করতে বলছে তোমাকে, কি মুনাফা বের করতে বলছে। দেখো মুনাফার হার না কিন্তু শুধু মুনাফার হার মানে হচ্ছে আর, বুঝছো? তোমাকে এখানে কি কি দিয়ে আছে দেখো, সূত্র বসাও। তোমাকে এখানে মুনাফার হার আর এর মান হচ্ছে কত 12। এখানে যদি পার্সেন্টেজ বসাস একদম খাইছি। তারপরে কত পি হচ্ছে কত 2000। তারপরে কত এন এর মান হচ্ছে কত 5। এখন আয়ের মানটা তুমি বের করো, দেখো আমাদের কত 1200 আসে কিনা। তাহলে আমরা কি জানি পি এন আর ডিভাইডেড বাই 100। তাহলে পি এর মান কত রে বাবা 2000 ইন্টু এন এর মান কত রে 5 ইন্টু ইন্টারেস্টের রেট কত 12 ডিভাইডেড বাই কত 100। এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কাটিয়ে দিলাম। তাহলে উপর আছে কত 5 12 60 আর 6 2 12 1200 আসছে 1200। ইয়েস। তাহলে সূত্র দিয়ে করলে করো, নাইলে চোখে দেখে করে ফেলবা। প্রথমে 2000 টাকার 1 বছরেরটা বের করবা, সেটাকে 5 দিয়ে গুণ করলে 5 বছরেরটা চলে আসবে। চলো, বলতেছে 6% হারে 10,000 টাকার 9 মাসের সুদ কত। এই যে এতক্ষণ ধরে আমরা বছরে অঙ্ক করতেছিলাম, আমিও তোমাকে বারবার বলছি যে ভাই অঙ্কগুলো বছরেই আসবে, বছরেই করতে হবে। নিয়ম হচ্ছে মুনাফার অঙ্ক বছরেই হিসাব করতে হবে। ওয়েট, কিন্তু এখন এখানে দিছে 9 মাসের সুদ কত হবে সেটা বের করতে। তো আমি তোমাকে কি বলছি, আমি যেটা বলছি সবসময় ওটাতেই দাঁড়াই থাকবা, ওটাতেই স্টিক থাকবা। ভাইয়া যেটা বলতেছে তার মানে ভাইয়া বুঝে শুনেই বলছে, কারণ ভাইয়া অঙ্কগুলো করছে, ভাইয়া পরীক্ষায় অ্যাটেন্ড করছে, ভাইয়া পরীক্ষাও দিয়ে আসছে, পরীক্ষা ইনশাল্লাহ ক্র্যাকও করছে। ইগো প্রবলেমের কারণে চাকরিও ছেড়ে দিছে, রিজাইন দিয়ে চলে আসছে। যাই হোক, এজন্য একটু বিলিভ করবা। এখন এখানে দেখো কি কি দিয়ে আছে, আমরা একটু লিখি কি কি দিয়ে আছে, কি কি বের করতে বলছে। 6% হারে, তার মানে প্রথমে আর এর মান দিয়ে আছে 6। 10,000 টাকা, তার মানে আমার পি এর মান হচ্ছে কত 10,000 টাকা। 6% হারে 10,000 টাকার 9 মাসের সুদ কত, তার মানে আমাকে সুদ বের করতে বলছে আই সমান হোয়াট। কিন্তু সমস্যা হচ্ছে ভাইয়া আমি এন এর মান কি বসাবো। আপনি তো বলছেন এন এর মান সব সময় বছরেই কনভার্ট করতে হবে, মানে বছরেই হবে, কিন্তু এখানে তো মাস দেওয়া। তাহলে চোখ বন্ধ করে এই মাসটাকে বছরে নিতে হবে, কারণ আমি তোমাকে বলতেছি এটাই ফাইনাল, এটাই বই, এটাই সবকিছু, যে সবকিছুকে বছরে হিসাব করতে হবে, মাসে কোনো হিসাব হবে না। তাহলে তুমি এটাকে এই 9 মাসটাকে এখানে বছরে কনভার্ট করবা। এখন কথা হচ্ছে কিভাবে কনভার্ট করবা। সো একটা বুলেট নিয়ম শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে দেখো, মনে করো দিন, তারপর হচ্ছে ঘন্টা, তারপরে ঘন্টা, ওয়েট, দিন, দিন মাস, ঘন্টা উপরে যাবে, দিন মাস বছর। আপাতত আমরা ঘন্টা আনতেছি না, ঘন্টা আনলে উপরে যাবে। দেখো আমরা কি করতেছি, দেখো আমরা জানি দিন হচ্ছে ছোট, দিনের থেকে বড় হচ্ছে মাস, মাসের থেকে বড় হচ্ছে বছর, আবার দিনের থেকে ছোট হচ্ছে ঘন্টা, ঘন্টায় যাওয়ার দরকার নেই, বেসিক শিখে নাও। আমরা যদি দেখো দিন হচ্ছে ছোট, মাস হচ্ছে বড়, তার চেয়ে বছর হচ্ছে সবচেয়ে বড়। এখন আমরা যদি উপর থেকে নিচে নামি, কি বলছি, উপর থেকে নিচে নামি। এখন উপর থেকে নিচে নামা মানে কি, মানে আমরা যদি ছোট থেকে বড়তে যাই, মানে কি, মানে আমরা যদি দিনকে মাসে নিতে চাই, অথবা দিনকে বছরে নিতে চাই, অথবা মাসকে বছরে নিতে চাই, তার মানে আমি দিনকে মাসে নেওয়া মানে কি, ছোট জিনিসকে বড়তে নিয়ে, মানে আমি ছোট থেকে বড়তে যাচ্ছি। তাহলে উপর থেকে নিচে নামা মানে ছোট থেকে বড়। কি বলছি, ছোট থেকে বড়, বুঝছো? তাহলে দিন থেকে যদি তুমি মাসে যাও অথবা বছরে যাও, তার মানে তুমি ছোট থেকে বড়তে যাচ্ছ। তাহলে দিন থেকে
মাসে যাওয়ার বছরে যাও বা মাস থেকে বছরে যাও, মানে তুমি যদি উপর থেকে নিচে নামো, মানে তুমি যদি ছোট থেকে বড়তে যাও, তোমাকে করতে হবে ভাগ। ভাইয়া বুঝি নাই কিরকম ভাগ করব। মনে করো 78 দিন। কয় দিন? 78 দিন। তুমি বলতেছো ভাইয়া এই দিনটাকে আমি কোথায় নিয়ে যাব? মাসে নিয়ে যাব। তাহলে আমি 78কে ভাগ দিব, 78কে ভাগ দিব, কারণ আরিয়ান ভাই আমাকে বলছে আমি যদি উপর থেকে নিচে নামি ভাগ দিতে হবে, মানে ছোট থেকে বড় হতে গেলে ভাগ। এখন কত দিয়ে ভাগ দিব? দেখো দিন আর মাসের মধ্যে সম্পর্ক কি? 30 দিন 1 মাস, সুতরাং 30 দিয়ে ভাগ দিব। তাহলে আমি যদি 78কে 30 দিয়ে ভাগ দিই, তখন সেটা আর দিন থাকবে না, তখন সেটা মাস হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, আবার মনে করো 78 দিন, এই দিনটাকে আমি বছরে নিচ্ছি। তাহলে দেখো তো দিন থেকে বছর, মানে আমি কোথায় নামতেছি? নিচের দিকে নামতেছি, তাহলে মানে ভাগ। তাহলে 78 দিন ভাগ কত দিয়ে ভাগ দিব? বছরের সাথে দিনের সম্পর্ক কি? 365 দিনে 1 বছর, সুতরাং 365 দিয়ে ভাগ দিব। তাহলে 365 দিয়ে যদি ভাগ দেই, এই দিনটা বছরে কনভার্ট হয়ে যাবে, এখানে কি বসবে? বছর। সেম ভাবে আমি যদি মাসকে বছরে নিতে চাই, মনে করো আমি বললাম কয় মাস? আমি বললাম 18 মাস। 18 মাস। তাহলে এই 18 মাসকে আমি যদি ভাগ দেই, কত দিয়ে ভাগ দিব? মাস এবং বছরের সম্পর্ক কি? 12 মাসে 1 বছর। তাহলে 12 দিয়ে যদি আমি ভাগ দেই, এটা বছর হয়ে যাবে। তাহলে মাস 18 মাস জিনিসটা অটোমেটিক্যালি বছর হয়ে যাবে। তাহলে ছোট থেকে বড়তে গেলে ভাগ দিব। কত দিয়ে ভাগ দিব? মাসে আসলে, দিন থেকে মাসে আসলে 30, দিন থেকে বছরে গেলে 365, মাস থেকে বছরে গেলে 12 দিয়ে ভাগ। তখন আমার দিনটা মাসে আসবে, অথবা দিনটা বছরে আসবে, অথবা মাসটা বছরে যাবে। এখন যদি উল্টাটা হয়, যদি উপরের দিকে ওঠো, বছর থেকে মাসে যাও, অথবা বছর থেকে দিনে যাও, অথবা মাস থেকে দিনে যাও, তখন গুণ করবা। কি করবা? গুণ। কিরকম? মনে করো 2 বছর, তাহলে 2 বছরে কয় মাস? 1 বছরে 12 মাস হলে 2 বছরে কয় মাস? 24 মাস। কিভাবে পাইছে? গুণ করে পাইছি। মনে করো 2 মাস, তাহলে 2 মাসে কয় দিন? 1 মাসে 30 দিন হলে 2 মাসে 60 দিন। তাহলে আমি যদি বড় থেকে ছোটতে যাই, গুণ করব, ছোট থেকে বড়তে গেলে ভাগ করব। এই বেসিকটা সবার ক্লিয়ার? বলো, এই বেসিকটা সবার ক্লিয়ার? এখন যদি এই বেসিক ক্লিয়ার না হয়, তাহলে কোনো অঙ্ক কিন্তু পারবে না। তাহলে খেয়াল করো, এখানে দিয়ে আসা 9 মাস, আমি কি 9 মাস রাখতে পারবো না? আমি 9কে 12 দিয়ে ভাগ করে এটাকে বছরে নিয়ে যাব, কারণ আমার সূত্রটা বছরের জন্য বানানো, এটা মাসের জন্য বানানো না। তাহলে আমি এখন লিখি I ইকুয়াল টু PNR ডিভাইডেড বাই 100। তাহলে আমার P এর মান হচ্ছে কত? 10,000 ইন্টু N এর মান হচ্ছে কত? 9 ডিভাইডেড বাই 12 ইন্টু R এর মান হচ্ছে কত? 6 ডিভাইডেড বাই নিচে হচ্ছে কত? 100। এখন ভাই কাটাকাটি কিভাবে করব? দেখো, উপরের জন্য, উপরেরটা উপরে চিন্তা করো, তাহলে উপরের জন্য 10,000, 9, 6 এগুলো উপরের সংখ্যা, 12 হচ্ছে নিচের সংখ্যা। তাহলে আমি যদি 6 দিয়ে 12কে কাটি 2 হয়, 2 দিয়ে 10,000কে কাটলে 5,000 হয়। আচ্ছা, এখন 5,000-এর 2টা শূন্য, এখানে 2টা শূন্য কাটি দিই, তাহলে কত হয়? 50 আর 9, আর 5 নাম 45, মানে 450। তাহলে হিসাব নিকাশটা পারবা? তাহলে 6% হারে 10,000 টাকার 9 মাসের সুদ হবে কত টাকা? 450 টাকা। ক্লিয়ার? অঙ্ক ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে সবার? বলো, জটপট কমেন্ট করতে হবে, আমরা অনেকগুলো অঙ্ক করব, ইনশাল্লাহ। তাহলে এই অঙ্ক একটু সময় নিয়েছি, কারণ এখানে বেসিক পড়ানো ছিল, যেখানে বেসিক লাগবে সেখানে পড়াবো কিন্তু। ক্লিয়ার হয়েছে সবার? 20 টাকার 2 বছর 4 মাসের সুদ কত? তাহলে বসাও, আগের মতো করে বসাও। এখানে কত? আর এর মান হচ্ছে কত? আর এর মান হচ্ছে 5, আর এর মান হচ্ছে 5। পি এর মান কত? পি এর মান হচ্ছে 720। তারপরে কত? এন এর মান, এন এর মানটা আমরা বের করতেছি একটু পরে, আমাদের লাগবে কিসের মান? আই এর মান। আই সমান হোয়াট? এখন এন এর মান কিভাবে বের করবা? এখানে বছরও দিয়ে আছে, মাসও দিয়ে আছে। আগেরটা তো শুধু মাস ছিল, মাস, এখানে বছরও দিয়ে আছে, মাসও দিয়ে আছে। 2 বছর 4 মাস। এখন এই 2 বছর 4 মাসকে আমার কোথায় নিতে হবে? বছরে নিয়ে যেতে হবে সবগুলোকে। তাহলে কিভাবে নিব? আগে সবগুলোকে মাসে নেই, আর মাসকে আমি 12 দিয়ে ভাগ করলে বছরে যাবে। কি বলছি? 2 বছর 4 মাসকে টোটালি কয় মাস?
সেটাতে নিয়ে ফেলবো, সেটাকে 12 দিয়ে ভাগ করলে, মানে আমরা জানি মাসের সংখ্যাকে 12 দিয়ে ভাগ করলে বছরে যায়, তাহলে 2 বছরে কত 24 মাস, সেটার সাথে 4 মাস যোগ করলে 28 মাস, তাহলে এখানে কত হয়েছে 28 ডিভাইডেড বাই কত 12, এখানে হচ্ছে কত বছর। এখন আমি আয়ের মান বসাই, আয় সমান কত 720 ইন্টু 720 ইন্টু কত 28 ডিভাইডেড বাই কত 12 ইন্টু কত 5 ডিভাইডেড বাই, তাহলে কত PNR ডিভাইডেড বাই কত 100 ডিভাইডেড বাই কত 100। এখন ভাগ করো 6 12 72, এখানে কত হবে 60, 6 12 72 60, এরপরে কত হবে এই শূন্য কাটা যায়, তাহলে এখানে থাকবে 6, এটা দিয়ে এটাকে কাটলে কত 2, এটা দিয়ে এটাকে কাটলে কত 14, তাহলে 6 14 কত হয় 6 10 60, 4 6 24 84। ক্লিয়ার? 84 পরের অঙ্কে চলো, ঝটপট করবো অঙ্কগুলা। বাৎসরিক 10% হার সুদে 7,300 টাকার দৈনিক সুদ কত দেখো। এখন দিনে নামাই ফেলছে, তোমাকে আমি সবকিছু করাচ্ছি। মাস প্রথমে 1 বছর ছিল, 4 বছর, 5 বছর, 9 মাস, 2 বছর 4 মাস, এখন আবার দিনের সুদ দিনে নেমে ফেলছে। দেখো দিন দৈনিক সুদ কত, তাহলে দেখো সেম বসাই ফেলো। কি কি দিয়ে আছে, আর এর মান হচ্ছে 10, তারপরে পি এর মান হচ্ছে কত 7,300, তারপরে দৈনিক এন এর মান, তাহলে দৈনিক সুদ বের করতে বলছে, মানে কি একদিনের সুদ, একদিনের সুদ 1 ডে। তাহলে 1 ডে কে বছরে কিভাবে নিবা, একটু আগে শিখাইছি। দিনকে যদি বছরে নিতে হয় কত দিয়ে ভাগ দিতে হয় 365 দিয়ে, এখানে একদিন আছে সেজন্য একদিনকে ভাগ দিব। যদি 10 দিন বলতো 10 দিনকে ভাগ দিতাম। সুতরাং এন এর মানটা আমি বছরে নিয়ে গেছি, এরপর আই এর মান আমি বের করব। তাহলে আমরা জানি আয় সমান হচ্ছে কত 7,300 ইন্টু কত 1/365, 1/365 ইন্টু কত 10 ডিভাইডেড বাই কত 100। এখন হিসাব নিকাশ কিভাবে করবা, এটা উপরের সংখ্যাটা নিচের সংখ্যা, এটা দিয়ে এটাকে কাটো, 365 দুগুণু 730, তার মানে 20। এরপর এখান থেকে একটা শূন্য কাটি দাও, এখান থেকে একটা শূন্য কাটি দাও, তাহলে কয় টাকা 2 টাকা। দেখছো, তাহলে আমি তোমাকে দিন দিয়েও করাইছি, মাস দিয়েও করাইছি, বছর দিয়েও করাইছি। ভুল করবার করবা না, এই ছোট ছোট অঙ্কে ভুল করবা। সহজ সহজ অঙ্ক, কিন্তু এখানে কনভার্সন পারবা না তুমি। দিনকে কিভাবে বছরে নিতে হয়, মাসকে কিভাবে বছরে নিতে হয়, সেটাই তুমি আটকে যাবা। বুঝেছো? বুঝেছো বাচ্চারা? দাও চলো, কি বলছে দেখো, রহিমা 20% সরল সুদে, কি বলছে, রহিমা 20% সরল সুদে 800 টাকা এবং 15% সরল সুদে 600 টাকা বিনিয়োগ করলো। তাহলে 1 বছরে কত টাকা সে সুদ পাবে? এটার জন্য কি সূত্র লাগবে? কোনো সূত্র দরকার নেই, মুখে মুখে করো। রহিমা 20% সুদে 800 টাকা কি করছে, বিনিয়োগ করা, মানে কি আরেকজনকে ধার দিছে মনে করতে পারো। যাও এমনি বিনিয়োগ করা মানে ইনভেস্ট করা, যাই হোক। তাহলে দেখো রহিমা 20% সরল সুদে 800 টাকা কি করছে, বিনিয়োগ করছে, মানে 100 টাকা 1 বছর রাখলে 20 টাকা পাবে। তাহলে 800 টাকা 1 বছর রাখলে কত টাকা পাবে, 160 টাকা। তাহলে 800 টাকার মধ্যে সে কত টাকা পাবে, 160 টাকা সুদ পাবে। ক্লিয়ার না ওখান থেকে? এই 20% মানে কি, 100 টাকা 1 বছরে রাখলে দেখো 100 টাকা 1 বছর রাখলে 20 টাকা পাবে। তাহলে 800 টাকাকে 1 বছর রাখলে কত টাকা পাবে, 160 টাকা। সেম ভাবে 600 টাকা থেকে সে কয় টাকা সুদ পাবে 1 বছরে, 600 টাকা থেকে 6 15 90 টাকা সুদ পাবে। তাহলে সে টোটাল কত টাকা সুদ পাবে, 250 টাকা। একদম বাচ্চাদের অঙ্ক, একদম বাচ্চাদের অঙ্ক, বুঝছো? তাহলে 1 বছরের হিসাব, 1 বছরে সে 250 টাকা সুদ পাবে। ক্লিয়ার? চলো পরেরটা। এক ব্যক্তিকে তার ঋণের প্রথম 600 টাকার জন্য 8% হারে সুদ দিতে হয়। প্রথম 600 টাকা ঋণের একটা অ্যামাউন্ট থাকবে, সেই অ্যামাউন্টের প্রথম 600 টাকা
এক ব্যক্তিকে তার মোট ঋণের প্রথম 600 টাকার জন্য 8% সুদ দিতে হয়, বাকি অংশের জন্য 7% সুদ দিতে হয়। বাকি অংশ মানে কি? 600 টাকার বাইরে যা আছে তা। যদি এরকম হয় তাহলে যদি কোনো বছর তার ঋণের পরিমাণ 6,000 টাকা হয়, তাহলে সেই বছরে তাকে কত টাকা সুদ দিতে হবে? তাহলে ঋণের পরিমাণ কত বলছে ভাইয়া? 6,000 টাকা। 6,000 টাকা কয় ভাগে ভাগ হবে? 2 ভাগে। কেন? প্রথম 600 টাকা আলাদা, পরের 5,400 টাকা আলাদা। প্রথম 600 টাকার উপরে সুদ কত পার্সেন্ট? কত পার্সেন্ট বলছে? 8%। পরের 5,400 টাকার উপরে সুদ কত পার্সেন্ট বলছে? 7%। তাহলে 600 টাকার 8% সুদ মানে 48 টাকা, 5,400 টাকা 7% সুদ মানে হচ্ছে 378 টাকা। এখন দুইটা যোগ করলে কত হয়? 8 8 16, তার মানে 426 টাকা। শেষ। কঠিন লাগতেছে? খুবই কঠিন লাগতেছে। এই অঙ্কগুলোই আসবে। দুইটা ক্লাস নেব আমি সুদ কষার উপরে। দুইটা ক্লাস নেওয়া মানে বুঝতেছো আরিয়ান ভাই এখনো কোনো অঙ্ক বাদ দিবে না যেটা পরীক্ষা আসে। সো আস্তে আস্তে বেসিক থেকে মিডিয়াম যাব, মিডিয়াম থেকে হার্ডে যাব। বলো ক্লিয়ার? 426 অঙ্কটা বুঝছো? কি বলছে? যে কোনো ঋণের প্রথম 600 টাকার উপরে 8% সুদ, বাকি যে টাকাটা থাকবে সেটার উপরে 7% সুদ। তাহলে সে ঋণ নিছে কত টাকা? 6,000 টাকা। তাহলে 6,000 টাকার উপরে সুদ কত আসবে? প্রথম 600 টাকার জন্য 48 টাকা আসবে, পরবর্তী টাকার জন্য 378 টাকা আসবে। তাহলে টোটাল কত সুদ দিবে? 426 টাকা সে সুদ দিবে। ক্লিয়ার? বলো ক্লিয়ার? চিল্লাচ্ছ না কেন কমেন্টে? এনার্জি কই? ক্লিয়ার? এরকম করে দেখতেছি আমি। ভাইয়া আবার বোঝাচ্ছি। আমি জানতাম তো, আবার বোঝাইতে হবে জানি। এক ব্যক্তিকে তার মোট ঋণের, কি বলছে রে ভাই? যে কোনো একজন ব্যক্তিকে তার মোট ঋণ মানে সে যত টাকা লোন নিবে ব্যাংক থেকে, সেই লোনের প্রথম 600 টাকা, কি বলছে? প্রথম 600 টাকা, এই 600 টাকার জন্য 8% করে সুদ দিতে হবে। মানে 100 টাকায় 8 টাকা করে সুদ দিতে হবে। তাহলে 100 টাকায় যদি 8 টাকা হয়, 600 টাকায় সুদ দিতে হবে কত টাকা? এটাও কি বুঝে দিতে হবে? 6 8 48। বুঝেছো? তাহলে প্রথম 600 টাকার জন্য 8% মানে কি? 100 টাকায় 8 টাকা, তাহলে 600 টাকায় 48 টাকা সুদ দিতে হয়। এরপর বাকি অংশের জন্য মানে 600 টাকা, এখন তো কেউ 600 টাকা ঋণ নিবে না, আরো বেশি ঋণ নিবে। তাহলে 600 টাকার বাইরের যেই টাকাটা থাকবে সেটার উপর আবার 7% সুদ, মানে 100 টাকায় 7 টাকা এভাবে দিতে হবে। এটা হচ্ছে তার সুদের সিস্টেম ওই ব্যক্তির। এখন ওই ব্যক্তি ঋণ নিছে কত? লোন কত নিছে? 6,000 টাকা। তাহলে এই 6,000 টাকার উপরে সুদের পরিমাণ কিরকম হবে? সুদ কি সেম? পুরা 6,000 টাকার উপরে সুদের পরিমাণ কি সেম নাকি ডিফারেন্ট? ভাই প্রশ্ন কি বলছে? ডিফারেন্ট। বাংলা কথাই প্রশ্ন বলছে, বাংলা বলছে প্রথম 600 টাকা এক জিনিস, পরে বাকি অংশের এক জিনিস। তাহলে 600 টাকার মানে 6,000-এর প্রথম 600 টাকা তো এটা, বাকি কয়টা? 5,400। 5,400 সাথে 600 যোগ করলে কত হয়? 6,000 হয়। 0 0 0 0 6 4 10 0 হাতে 1 5 1 6। বুঝেছো? 6,000। এখন এই 600 টাকার উপরে 8% সুদ পড়বে। প্রশ্নেই বলে দিছে, আমি বলতেছি না। তাহলে 600 টাকা 8% মানে 48 টাকা। 5,400 টাকা 7% মানে 378 টাকা। কিভাবে বের করছি? 100 টাকায় 60 টাকা, 1,000 টাকায় কত? 70 টাকা। 100 টাকায় 60 টাকা, 1,000 টাকায় 70 টাকা। 5,000 টাকায় 5 7 35, 350 টাকা। আর 400 টাকায় কত? বলো 400 টাকায় কত হবে? 4 7 28। তার মানে 350-এর সাথে 28 যোগ করে 378। তাহলে এই 600 টাকার জন্য 48 টাকা দিতে হবে, পরেরটার জন্য 378 টাকা দিতে হবে। তাহলে 2 টাকা যদি যোগ করো, দুইটাই তো 6,000 টাকার ভিতরে সুদ, 6,000-কে আলাদা আলাদা করে সুদ দিচ্ছ। তাহলে 2 টাকা যোগ করলে 426 টাকা পাচ্ছ। তাহলে টোটাল সুদ হবে 426 টাকা। ওয়াও, নাইস, ক্লিয়ার? ইয়েস। সুদূর বুদুর সুদ দিবে মরতে হবে আমাদের। ইয়েস, এই যে ক্লিয়ার নাম দেখতে পাচ্ছি, সুন্দর লাগতেছে। দেখো পরের অঙ্ক দেখো। ওয়াও, আমার অঙ্ক দিয়েছে দেখো। জাওয়াদ সাহেব 500 টাকা 3 বছরের জন্য, ইস এত কম টাকা রাখছি আমি, মান সম্মান খাই দিল তো।
তাহলে জাওয়াদ সাহেব কি 500 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন। কয় বছরের জন্য? 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন। 8 সমস্ত 1/3% হারে তিনি কত টাকা সরল মুনাফা পাবেন? তার মানে মুনাফা পাবেন মানে কি? আয়ের মান বের করতে বলছে, সুদের পরিমাণ। তাহলে আয় সমান আমরা কি জানি? আয় সমান, আগে আমরা এগুলো একটু বসাই, কি কি দিয়ে আছে প্রশ্নের মধ্যে, কি কি দিয়ে আসে দেখো। প্রশ্নের মধ্যে দিয়ে আছে কত? পি, পি এর মান হচ্ছে কত? 500। তারপরে কত? এন এর মান হচ্ছে কত? 3, মানে 3 বছর। এরপরে আর এর মান, আর এর মান হচ্ছে কত? 8 সমস্ত 1/3, মানে হচ্ছে কিভাবে বের করে? 3 আর 8 কে গুণ করব, 3 আর 24, উপরেরটা যোগ করব, তাহলে 25। তাহলে এটা হবে 25/3। এরপর আমাকে কি বের করতে বলছে? আয়ের পরিমাণ বের করতে বলছে। এখন সূত্র বসাই দাও, আর কিচ্ছু করতে হবে না। তাহলে আয় সমান হচ্ছে কত? 500 ইন্টু, তারপরে কত? 25/3 ইন্টু 3 ডিভাইডেড বাই 100। 3 উপরের সংখ্যা, 3 নিচের সংখ্যা, কাটাকাটি গেল। এদিকে দুইটা সংখ্যা কাটাকাটি গেল। তাহলে কত? 5 25 কত রে হয়? 125। 5 25 125, অ্যান্সার হবে সে 125 টাকা পাবে। ক্লিয়ার? ক্লিয়ার? বলো ক্লিয়ার? বলো ক্লিয়ার? ইয়েস। চলো এরপর আমরা একটু কঠিন অঙ্ক যাব। দেখো 2% হার সুদে 100 টাকার, এটা কোনো কঠিনই না। দেখো 2% হারে 100 টাকার 3 বছরের সুদ। কি বলছে? 2% মানে 100 টাকায় 2 টাকা, তাহলে 100 টাকার 3 বছরের সুদ। তাহলে এই 2% মানে কি? এই 2% মানে হচ্ছে 100 টাকায় 1 বছরে 2 টাকা সুদ। তাহলে যদি এরকম ইন্টারেস্ট রেট হয়, 2% ইন্টারেস্ট রেট, তাহলে 100 টাকায় 3 বছরের সুদ কত হবে? 100 টাকায় 1 বছরে 2 টাকা হলে 3 বছরে কত? 6 টাকা। তাহলে 2% হারে 100 টাকায় 3 বছরের সুদ হচ্ছে কত টাকা? 6 টাকা। অপেক্ষা দেখো 2% হার সুদে 100 টাকার 3 বছরের সুদ অপেক্ষা 3% হার সরল সুদে ওই টাকার 3 বছরের সুদ কত বেশি? ওই টাকা মানে কোন টাকা? ওই 100 টাকার কথাই বলছে। তাহলে 100 টাকার 2%-এ 3 বছরের হিসাব হচ্ছে 6 টাকা। আবার 100 টাকার 3%-এ 3 বছরের সুদ। 100 টাকার দেখো 2% রেটে 100 টাকার 3 বছরের সুদ হচ্ছে কত? 100 টাকায় 2 টাকা হলে 1 বছরে 3 বছরে হবে 6 টাকা। সেম ভাবে 3% রেটে 100 টাকার 3 বছরের সুদ কত? তাহলে 3% রেট মানে 100 টাকায় 1 বছরে 3 টাকা। তাহলে 100 টাকায় 1 বছরে যদি 3 টাকা হয়, 100 টাকায় 3 বছরে কত টাকা? 9 টাকা। বুঝছো? এটা কত? 3 বছরে কত? 9 টাকা। তাহলে এটা হচ্ছে 9 টাকা। তাহলে 100 টাকার উপরে যদি 3% সুদ 3 বছর নাও, 9 টাকা বাবা। 100 টাকার উপরে 2% সুদ যদি 2 বছর নাও, না 3 বছর নাও, 3 দুগুণ 6 টাকা বাবা। ওটা 3 তারিখের নয়। বলছে এটা দুইটার মধ্যে পার্থক্য কত? 3। শুধু তুমি এখানে ঘুরবা কোথায় এগুলো বুঝবা না তুমি। দেখো খুবই সহজ জিনিস। 2% মানে 100 টাকা 1 বছরে 2 টাকা। তাহলে 100 টাকার 3 বছর হলে কত হবে? 100 টাকার 1 বছরে 2 টাকা, তাহলে 100 টাকা 3 বছর বলো। 100 টাকা 3 বছরে 3 দুগুণ 6 টাকা। এটাতে 100 টাকায় 1 বছরে 3 টাকা, তাহলে 100 টাকায় 3 বছরে 3 × 3 9 টাকা। তাহলে 9 টাকা বড়, 6 টাকা ছোট, তাহলে বিয়োগ করলে কত? 3। বোঝা আসছে সবার? ক্লিয়ার? চলো। ওরে বাবারে, একটা না কতগুলো অঙ্ক করে ফেলছি। বলো অঙ্কগুলো খুব কঠিন লাগতেছে? বেশি সূত্র প্রয়োগ করতে হচ্ছে এখানে, বেশি সূত্র প্রয়োগ করতে হচ্ছে। দেখো এতক্ষণ ধরে আমরা সুদের পরিমাণ বের করছি, এখন আমরা সুদ আসল বের করব। মানে সুদ এবং আসল দুটাই বের করে যোগ করব। কিভাবে বের করব? দেখো সুদ আর আসল, সুদ আসল মানে হচ্ছে সুদ আর আসল, এটার কোনো সূত্র নাই। সুদ আসল বের করার জন্য কোনো সূত্র নাই। তাহলে ভাই আমরা কিভাবে বের করি? আমরা এখান থেকে সুদ বের করি। প্রথমে অঙ্কগুলো থেকে কি বের করি? সুদ। এরপরে আসল তো প্রশ্নে দেয়াই থাকে, তাহলে এই সুদটাকে আমরা আসলের সাথে কি করি? যোগ করি।
এবং যোগ করে আমরা কি পাই? সুদ আসল পাই। তাহলে সুদ আসলের অঙ্কে আমরা কি বের করি? সুদ বের করি। সুদ কি দিয়ে বের করি? আয়ের সূত্র দিয়ে বের করি। বুঝে আসছে? অঙ্কগুলো পরীক্ষায় তেমন একটা আসে না, দুই একটা অঙ্ক দেখাই দিচ্ছি। দেখো, 10% হার সরল সুদে, 10% হার সরল সুদে 500 টাকার 3 বছরের সুদে আসলে কত হবে? তাহলে প্রথম আমাকে কি বের করতে হবে? 10% ইন্টারেস্ট আছে এরকম একটা ব্যাংকে যদি 500 টাকা 3 বছর রাখো, তাহলে তোমার সুদ কত টাকা আসবে সেটা বের করতে পারবে না? ঠিক আগে সূত্র দিয়ে বের করবা। যারা সূত্র দিয়ে বের করতে চাও না তারা এটা এভাবে চিন্তা করো। 10% মানে হচ্ছে কি? 10% মানে হচ্ছে 100 টাকাকে যদি 1 বছর রাখো তোমাকে 10 টাকা দিবে। তাহলে তুমি কয় টাকা রাখবা? 500 টাকা। তাহলে 500 টাকাকে যদি 1 বছর রাখো তাহলে কয় টাকা দিবে? এমনি মুখে মুখে বের করো। 100 টাকায় 10 টাকা হইলে 500 টাকায় 50 টাকা। কত টাকা? 50 টাকা। তাহলে তুমি রাখবা কয় বছর? 3 বছর। 1 বছরে কত? 50। তাহলে 3 বছরে 150 টাকা। তাহলে 500 টাকার উপরে তোমার টোটাল সুদ আসবে কত? 150 টাকা। তাহলে এটা যদি সুদ হয়, আসল কোনটা? মুনাফা মানে মূলধন কোনটা? বারবার মুনাফা বলি। মূলধন কোনটা? মূলধন হচ্ছে 500 টাকা। তাহলে সুদ আসল কি হবে? সুদের পরিমাণ 150, মূলধনের পরিমাণ 500, যোগ করলে 650। চলো, এক ব্যক্তি 1000 টাকা 4 বছরের জন্য একটি ব্যাংকে জমা রাখেন। দেখো কি বলছে, একজন ব্যক্তি 1000 টাকা 4 বছরের জন্য একটি ব্যাংকে জমা রাখেন। ব্যাংক উক্ত ব্যক্তিকে প্রথম 2 বছরের জন্য 10% হারে সুদ দেয়, শেষ 2 বছরের জন্য 5% হারে সুদ প্রদান করবে। তাহলে 4 বছর শেষে ওই ব্যক্তি কত টাকা গ্রহণ করবে? এখন তোমাকে আমি কি বলছি দেখো তো, টাকা রাখবে কয় বছরের জন্য? 4 বছরের জন্য। এবং টাকা উঠাই ফেলবে কয় বছর পরে? 4 বছর পরে। এখানে কোথাও সুদ আসল লিখে আছে, কিন্তু অঙ্ক দেখে তোমাকে বুঝতে হবে যে এটা সুদ আসলের অঙ্ক। তাহলে তোমাকে আমি একটা বেসিক জিনিস বলছি, তুমি ব্যাংকে 4 বছর টাকা রাখার পরে যখন সেটা তুলে ফেলতে যাও, তখন তুমি ইন্টারেস্টও তুলো, মূল টাকাটাও তুলো। ইন্টারেস্ট প্লাস মূল টাকা সমান সুদ আসল। সুতরাং এটা একটা সুদ আসলের অঙ্ক। বুঝছো? অঙ্ক সহজ সহজ করে করে যাচ্ছি, কিন্তু কয়েকটা জিনিস এখানে খেয়াল করার মতো, আমি খেয়াল করে দিচ্ছি। ঠিক আছে? ঠিক আছে, ওকে। আচ্ছা, ওকে একটু আদর করে বেবি ডাকছে আর কি। ওয়াই আর ইউ লাফিং? দেখো, এক ব্যক্তি টাকা 4 বছর, দেখো আমার টাকা হচ্ছে কত টাকা? 1000 টাকা। দেখো খুবই সহজ অঙ্ক। আমি রাখবো টোটাল 4 বছর, প্রথমে রাখবো 2 বছর। আচ্ছা, খুবই সহজ অঙ্ক। দেখো 1000 টাকা প্রথমে 2 বছর, তারপরে 2 বছর, মানে সুদ 1000 টাকার উপরে যে সুদের হিসাব সেটা 2 বছর করে করে ভাগ করে ফেলছি। তাহলে প্রথম 2 বছরে কত টাকা সুদ হবে 1000 টাকার উপরে? প্রথম 2 বছরের সুদ হচ্ছে কত? 10%। তাহলে আমাকে একটু বলো তো, 1000 টাকার উপরে 10% সুদ যদি 2 বছর চালাও কত টাকা পাবা? 1 বছর চালালে কত পাবা? দেখো 1000 টাকায় মানে 100 টাকায় 10 টাকা হইলে 1000 টাকায় 100 টাকা, 2 বছরে 200 টাকা। বুঝতেছো? এতক্ষণ অঙ্ক করার পর তো এগুলো বোঝার কথা ভাইয়া। দেখো তুমি বলছো 10% সুদ কিসের উপর? 1000 টাকার উপর। মানে কি? মানে 100 টাকায় 10 টাকা, তার মানে 1000 টাকায় 100 টাকা। সেটা 1 বছরের জন্য। তাহলে 2 বছরে 100 গুণ 2 মানে 200 টাকা। আবার এই 2 বছরের সুদের পরিমাণ হচ্ছে কত? কত রে? 5% না? 5%। 5%। তাহলে এইখানে সুদ কত আসবে? ওই 1000 টাকার উপরেই সেম, ওই 1000 টাকার উপরেই 5% সুদ। তাহলে 100 টাকায় হচ্ছে কত টাকা? 5 টাকা। তাহলে 1000 টাকায় 50 টাকা 1 বছরে, তাহলে 2 বছরে 100 টাকা। তাহলে তোমার সুদের পরিমাণ কত? সুদের পরিমাণ কত? 300 টাকা। তোমার আসল কত টাকা? 1000 টাকা। তাহলে সুদ আসল কত হবে? 1300 টাকা। বলো, ক্লিয়ার? 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 ওকে, মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে, আমাদেরকে অঙ্কটা আনতে হবে। এখন দেখো টাইপ 3। টাইপ 3 হচ্ছে কি? সুদের হার বের করা। মিনিমাম আজকে 30 থেকে 32 অঙ্ক করাবো ইনশাল্লাহ। সুদের হার বের করা। কি বলছি? সুদের হার বের করা। তাহলে এতক্ষণ আমরা কি বের করছি? সুদ বের করছি, তারপরে সুদ এবং আসল বের করছি। এখন আমরা সুদের হার বের করব। তাহলে সুদের হারের সূত্র কোনটারে? আমি জানি আই সমান P
PNR ডিভাইডেড বাই 100। এখন আমাকে একটু কমেন্টে লিখো এখান থেকে আর ইকুয়াল টু কত হবে, কমেন্টে লিখো পানি খাইতে খেতে। দেখো একটু ধুমধাম টেনে দিব অঙ্কগুলো। আমি এতগুলো অঙ্ক কেন করাচ্ছি জানো? সহজ অঙ্ক মিক্স করে রাখছি কেন জানো? যেন তুমি বেসিকটা ডেভেলপ করতে পারো। দেখো তাহলে সূত্র কি হবে, এই 100টা উপরে যাবে, তাহলে I ইন্টু 100 ডিভাইডেড বাই, দেখো ডিভাইডেড বাই P ইন্টু N, তাহলে I ইন্টু 100 ডিভাইডেড বাই P ইন্টু N। মনে থাকবে এই সূত্রটা? দেখো একটা সূত্র দিয়ে আসবে। ভেরি গুড, যারা যারা লিখছো ভেরি গুড ভেরি গুড। ওই উল্টাপাল্টা কমেন্ট না ক্লাসে। দেখো এখন ভালো মতো অঙ্কগুলো খেয়াল করতে হবে। দেখো শতকরা বাৎসরিক কত মুনাফায় 3000 টাকার 5 বছরের মুনাফা 1500 টাকা হবে। তোমাকে যদি বছরে, তোমার ইন্টারেস্ট রেট কত হইলে, বছরে 100 টাকা জমা রাখলে কত টাকা দিলে, ওটাই তো ইন্টারেস্ট রেট। তাহলে ইন্টারেস্ট রেট কত হইলে 3000 টাকায় 5 বছর পরে তুমি 1500 টাকা সুদ পাবা। এটাই তোমাকে জানতে চাইছে। সূত্র দিয়ে একবার করবো, আর একবার আমরা সহজভাবে মুখোমুখি করে ফেলবো। দেখো সূত্র দিয়ে কিভাবে আসবে। আমার এখানে কি কি দেয়া আছে? আমার এখানে দেয়া আছে হচ্ছে পি এর মান। পি এর মান হচ্ছে কত? মূলধন হচ্ছে কত? 3000 টাকা। সুদ কিসের উপর আসবে? 3000 টাকার উপরে। কয় বছর? এন এর মান। এন এর মান হচ্ছে 5। এরপরে কি? এরপর আই এর মান। মোট সুদের পরিমাণ হচ্ছে কত টাকা? 1500 টাকা। আমাকে আর এর মান বের করতে বলছে। আর এর মান, আর ইকুয়াল টু হোয়াট? বুঝাচ্ছে? আর ইকুয়াল টু হোয়াট? এই যে আর ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা কি জানি? আর সমান হচ্ছে কত? I ইন্টু 100 ডিভাইডেড বাই P ইন্টু N। তাহলে I এর পরিমাণ হচ্ছে কত? 1500 ইন্টু 100 ডিভাইডেড বাই P এর মান হচ্ছে কত? 3000 ইন্টু 5। এখন দেখো এখান থেকে 2টা শূন্য কাটো, এখান থেকে 2টা শূন্য কাটো। এরপরে 5 দিয়ে এটা কাটলে 20, এরপরে এটা 30, এটা 15, 15 30 দিয়ে কাটলে 2 দিয়ে 10 20 কে কাটলে 10, সুতরাং 10%। তাহলে ইন্টারেস্টের রেট যদি 10% হয়, ওরকম একটা ব্যাংকে গিয়ে তুমি যদি 3000 টাকা 5 বছরের জন্য জমা রাখো, 1500 টাকা সুদ পাবা। এখন এই যে সূত্র দিয়ে অঙ্কটা করছো, মনে হচ্ছে না যে একটু রোবটের মতো, কিচ্ছু বুঝি নাই, মানে ফিল পাই নাই? অঙ্কের একটা ফিল দরকার তো ভাই। খালি সূত্র দিয়ে অঙ্ক করা। দেখো ছোটবেলা থেকে না সূত্র দিয়ে অঙ্ক করতে করতে না আমরা ফিল হারাই ফেলছি। অঙ্ক বুঝে পড়াটা ভুলে গেছি। দেখো এটার জন্য কোনো সূত্রেরই দরকার নাই। তুমি শুধু একটা জিনিস চিন্তা করো, খেয়াল করো। আমি তোমাকে কিন্তু বেসিকও পড়াচ্ছি, সূত্রও পড়াচ্ছি। দেখো তোমাকে বলছে যে 3000 টাকায় 5 বছরের মুনাফা 1500 টাকা। তাহলে তুমি আমাকে বলো 3000 টাকায় 1 বছরের মুনাফা কত? 3000 টাকায় 1 বছরের মুনাফা কত? 3000 টাকায় 5 বছরে যদি 1500 টাকা হয়, তাহলে 1 বছরে কত টাকা করে পাইছে? অবশ্যই 300 টাকা করে পাইছে। কত টাকা? 300 টাকা। তাহলে 3000 টাকায় 1 বছরে যদি 300 টাকা করে সে সুদ পায়, তাহলে 100 টাকায় 1 বছরে সে কত টাকা করে সুদ পাবে? 100 টাকায় 1 বছরে যে সুদটা পায় সেটা একটু সুদের হার। সেই সুদের হারই তো এখানে বের করতে বলছে। তাহলে আমি 2 লাইন অঙ্কগুলো করে ফেলবো। সূত্র কেন লাগতেছে? 3000 টাকায় 1 বছরে 300 টাকা পাই, তাহলে 100 টাকায় 1 বছরে কত টাকা পাবে? তাহলে দেখো 3000 টাকা যদি 300 হয়, 100 হয় কত হবে? তাহলে 300 ভাগ 3000 ইন্টু 100। 2টা শূন্য 2টা শূন্য, একটা শূন্য একটা শূন্য, 3 10 30, 10%। এখন মনে হচ্ছে না একটু মজা পাইছে অঙ্ক করে? ওই সূত্র দিয়ে অঙ্ক করলে কোনো কিছু মজা পাও, কোনো কিছু বোঝা আসে? এখন দেখো তুমি কি সুন্দর করে মিলাই দিলা। বা একটা মানুষ 3000 টাকা ব্যাংকে রাখছে, 5 বছর পরে সে 1500 টাকা, 5 বছরে টোটাল 1500 টাকা সে সুদ তুলছে। তার মানে প্রত্যেক বছর সে 300 টাকা করে সুদ তুলছে। তাহলে 3000 টাকায় 1 বছরে 300 টাকা যদি সুদ হয়, তাহলে 100 টাকায় কত পড়ছে সেটা মুখোমুখি বের করে ফেলবো। সে সূত্র কি দরকার? এখন দেখো 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা, এগুলো 5 স্টার দাও অঙ্কগুলা। 10% মুনাফায় 3000 টাকা, কি বলছে? 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে? দেখো তাহলে প্রথমে
প্রথমে আমার মূলধন হচ্ছে 3000, 3000-এর উপরে সুদ কত? সুদ কত? 10%। তাহলে এই 10%, 3000-এর উপরে 10% যদি সুদ হয় তাহলে কত টাকা হয় সুদের পরিমাণ? সেম, 100 টাকায় 10 টাকা, 1000 টাকায় 100 টাকা, 3000 টাকায় 300 টাকা। আবার বলি, 100 টাকায় 10 টাকা, 10% মানে 100 টাকায় 10 টাকা, তাহলে 1000 টাকায় 100 টাকা, 3000 টাকায় 300 টাকা। এরপরে বলছে 2000 টাকা, মূলধন আবার কত? 2000। এই 2000 টাকার উপর কত সুদ? 8% সুদ। তাহলে 100 টাকায় 8 টাকা, 1000 টাকায় 80 টাকা, 2000 টাকায় 160 টাকা নাকি? তাহলে টোটাল সুদের পরিমাণ কত দেখো তো? টোটাল মূলধনের পরিমাণ কত দেখো তো? টোটাল মূলধন হচ্ছে 5000 টাকা। এই 5000 টাকায় এক বছরে, কেন এক বছর? কারণ এখানে যে সুদের পার্সেন্টেজ গুলো দিছে এগুলো বছরে, কিন্তু এগুলো সরল সুদ। তাহলে 5000 টাকা মূলধনে এক বছরে সুদ পায় কত? 460 টাকা। কত? 460 টাকা। তাহলে এক টাকায় এক বছরে কত পাবে? 460 ডিভাইডেড বাই কত? 5000। সুতরাং 100 টাকায় এক বছরে কত সুদ পাবে? তাহলে কত হবে? 460 ইন্টু 100 ডিভাইডেড বাই 5000। একটা শূন্য একটা শূন্য কাটো, দুইটা শূন্য দুইটা শূন্য কাটো, এটা কাটো, তাহলে এটা 5, এটা কত? 46। 5 নাম 45, 5 নাম 45, এক বাকি থাকে 0.5, তাহলে 45, 9.2, এই যে 9.2। ঠিক আছে, অ্যান্সার হবে কত? 9.2। 3000 টাকায় 10% সুদ হয় 300 টাকা, 2000 টাকায় 8% সুদ হচ্ছে 180 টাকা। এখন এই 10% মানে কি? মানে এক বছরে। বারবার বলছিলাম কথাগুলো, এক বছরে, বুঝছো? চলো অঙ্ক একটু টানতে হবে ভাইয়া। পরেরটা, বাৎসরিক শতকরা কত হার সুদে 425 টাকা 3 বছরে সুদে আসলে 476 টাকা হবে? আচ্ছা, এখানেও কি বের করতে বলছে? বার্ষিক শতকরা কত হার, মানে আমাকে কি বের করতে বলছে প্রশ্নে? আর ইকুয়াল টু হোয়াট? তুমি চাইলে সূত্র দিয়ে করতে পারো, সূত্র ছাড়াও করতে পারো। এখানে সামান্য একটা ভেজাল লাগাইছে, সেটা হচ্ছে সুদ আসলের কথা বলছে। সুদ আসলের কথা বলছে। ভাই অঙ্কগুলো এভাবেই আসে, এখানে কঠিন কিছু আসে না। চক্রবৃদ্ধির যেগুলো কঠিন লাগে সেগুলো কালকে দেখবো আরো সহজ করাই দিব। দেখো, বাৎসরিক শতকরা কত হার সুদে 425 টাকা 3 বছরের সুদ আসলে 476 টাকা হয়? তাহলে 425 এটার সাথে সুদ যোগ করে 476 যদি হয়, তাহলে টোটাল সুদের পরিমাণ কত? এই যে 425 টাকা, এই যে 425 টাকা, এটার 3 বছরে সুদের পরিমাণ কত? 51 টাকা। কত টাকা? 51 টাকা। কেন? কারণ সুদ আসল থেকে আসলটা বাদ দাও, সুদ আসল থেকে আসল বাদ দিলে কত? মানে 425 বিয়োগ করো 476 থেকে, তাহলে আমি পাই যাচ্ছি 425 টাকার উপরে 3 বছরে আমি 51 টাকা সুদ পাইছি। তাহলে এখান থেকে সুদের হার বের করা যাবে না? তাহলে আমি কেন সুদের পরিমাণ বের করছি? কারণ আমাকে সুদের হার বের করতে হবে। তো সুদের হার কিভাবে বের করি? 100 টাকায় এক বছরে কয় টাকা পাইছে সেটা। তাহলে 425 টাকায় 3 বছরে এত টাকা পাইলে 100 টাকা এক বছরে কত টাকা পাইছে? ওই কিক নিয়ম, সূত্রমূত্র দরকার নেই তো এখানে। যদি সূত্র দিয়ে করতে চাও করো। তাহলে দেখো, 425 টাকায় 3 বছরে 51 টাকা যদি হয়, এক বছরে কয় টাকা? একটু সহজ করে ফেলে অঙ্কটা। তাহলে এক বছরে কয় টাকা? 17 টাকা। কেন এক বছর করছি? কারণ আমি 100 টাকার এক বছরে বের করব। তাহলে 425 টাকার এক বছরে 17 টাকা সুদ। তাহলে 100 টাকার এক বছরে কত? 17 ইন্টু 100 ডিভাইডেড বাই 425। এটা হিসাব নিকাশ করলে কত হয়? 1700। 1700-কে 425 দিয়ে ভাগ করলে কত হয়? একটু আমাকে বলো তো। 1700 4 4 16, 4.5 নাকি এরকম কিছু একটা আসে, নাকি 4.4? কত আসে? ঝটপট বলো, ঝটপট। অঙ্কগুলো ঠাসঠুস করতে হবে। তাহলে 1700 আর এদিকে 425, তাহলে 4 4 16, মানে এদিকে দেখি, হ্যাঁ 4 4 1600, 4.4 নাকি 4.5 কোনটা? নাকি 4%? ইয়েস, বরাবর 4%, বরাবর 4%। দেখো, বুঝছো অঙ্কটা কি করছি? দেখো, এখানে সুদ আসল ছিল তো, সেখান থেকে আমরা সুদ বের করছি কয় বছরে? 3 বছরে। তাহলে 3 বছরের সুদকে আমরা এক বছরে নিয়ে গেছি, কারণ সুদের হার বের করতে হয় এক বছরে, সেজন্য। আচ্ছা, তুমি যদি সূত্র দিয়ে অঙ্ক করতে চাও, এটা সূত্র দিয়ে করো না, পারবা না সূত্র দিয়ে। সূত্র হচ্ছে কিরকম?
আই ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু এন, এটা হচ্ছে আমার আর এর পরিমাণ। তাহলে দেখো না তুমি, আই হচ্ছে কত, সুদের পরিমাণ। সুদের পরিমাণ কত পাইছি আমরা, 51। সুদের পরিমাণ কত পাইছি, 51 ইন্টু 100, মূলধন কত, 425, কয় বছর, 3 বছর, তাহলে 317 51। আর সেম ভাবে 1700-কে 425 দিয়ে ভাগ করলে 4%। দেখছো, সূত্র দিয়ে করলেও আসবে, কিন্তু এটা ঐকিক নিয়ম দিয়েও করলেও আসবে। ওই যে একটু ফিল দেওয়া, তোমাকে একটু অঙ্কগুলো সহজ ফিল করানো, খালি সূত্র দিয়ে কেন করতে হবে, কমন সেন্স দিয়ে অঙ্ক করা যায়, বুঝছো? দেখো, কোন আসল 3 বছর সুদ আসলে 460 টাকা এবং 5 বছরের সুদ আসলে 500 টাকা হলে, কোন আসলের কথা বলছে, কোন আসল, কোন একটা মূলধন যেটার 3 বছরের সুদ আসল হচ্ছে 460 টাকা, 5 বছরের সুদ আসল হচ্ছে 500 টাকা, তাহলে শতকরা সুদের হার কত? 5 স্টার দাও, 5 স্টার দাও। এখন আমরা একটু কঠিন অঙ্কে যাচ্ছি। দেখো, বলছে কোন মূলধনের উপর 3 বছরের সুদ আসল হবে 760 টাকা, 5 বছরের সুদ আসল হবে 500 টাকা। তাহলে এরকম একটা আসল হবে, এরকম একটা মানে মূলধন থাকবে, যে মূলধনের উপরে 3 বছরে সুদ আসলে তুমি কত টাকা পাবা, 460 টাকা, 5 বছরে সুদ আসলে 500 টাকা পাবা। যদি এরকম পাও, তাহলে শতকরা সুদের হার কত? শতকরা মানে ওই ব্যাংকের, ওই কোন একটা ব্যাংকে তুমি একটা মূলধন রাখছো, সেই মূলধনটা রাখার কারণে কিছু টাকা জমা রাখছো, সেই টাকা জমা রাখার কারণে তুমি 3 বছরে সুদ আসলে এত টাকা পাও, 5 বছরে সুদ আসলে এত টাকা পাও, তাহলে ওই ব্যাংকের ইন্টারেস্ট রেটটা কত ছিল? এখন তুমি একটু দেখো, মনে করো অঙ্কটা একদম কঠিন, মনে করো অঙ্কটা একদমই কঠিন, আমি কিচ্ছুই পারি না, তুমি শুধু একটু বেসিকটা চিন্তা করো। আচ্ছা, প্রশ্নে কি বের করতে বলছো, দেখো তো প্রশ্নে ভাইয়া বের করতে বলছো সুদের হার। তাহলে সুদের হার মানে হচ্ছে কত, আর সমান হোয়াট। আচ্ছা, আর এর সূত্র যদি আমি লিখি, এখানে আমার কি লাগে দেখি তো আমি, আমার লাগে সুদের পরিমাণ, আই মানে সুদের পরিমাণ, ইন্টু 100 তো সূত্রের 100, ডিভাইডেড বাই পি মানে হচ্ছে মূলধন, আমার তো পিও দেয়া নাই এখানে, দেখো মূলধন লাগবে, প্লাস মূলধন ইন্টু কত, এন মানে হচ্ছে সময়ের পরিমাণ, তাহলে সময়ের পরিমাণ তো দিয়ে আছে, হ্যাঁ 3 বছরও দিয়ে আছে ওখানে, আবার 5 বছরও দিয়ে আছে। আচ্ছা, এখন মনে করো ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমি বুঝলাম। তাহলে আমাকে সুদের হার বের করতে হইলে আমাকে লাগবে যে আমাকে আসল বের করতে হবে, আবার মুনাফাও বের করতে হবে, মানে সুদের পরিমাণ, তাই না? এখান থেকে একটা জিনিস তো পাইলাম, আমি অঙ্কটা একদমই পারি না, মনে করো আনকমন একটা অঙ্ক আসছে, খালি আমি একটু ট্রাই করতেছি। তাহলে আমি কিভাবে ট্রাই করতেছি, আমাকে প্রশ্নে কি বের করতে বলছে, সুদের হার, তার মানে আর এর পরিমাণ। তাহলে আর বের করার জন্য আমার দরকার হচ্ছে টোটাল মুনাফা কত, আবার মূলধন কত, আসল টাকা কত, সুদের টাকা কত। তো আসল টাকা সুদের টাকা জানলে আমি কি করতে পারি, সুদের হার বের করতে পারি। তাহলে এখানে যে কথাগুলো বলছে, সেখান থেকে আমার আসলও বের করতে হবে, মুনাফাও বের করতে হবে, নাহলে আমি কি পারবো না, সুদের হার বের করতে পারবো না। এখন তুমি চিন্তা করো, আসল কিভাবে বের করা যায়, মুনাফা কিভাবে বের করা যায়। আচ্ছা, আমাকে তো এখানে আসলের পরিমাণ তো আমাকে বলে নাই, তাহলে আমি মনে মনে ধরে নিলাম আসল হচ্ছে আমার এক্স, তাহলে আসল যদি এক্স হয়, সেই আসলের উপরে 3 বছরের সুদ আসল হচ্ছে কত, 460 টাকা। তাহলে সুদ আসল যদি 460 টাকা হয়, মানে যেখানে আসল প্লাস সুদ, আমি যদি আসল প্লাস সুদ এখান থেকে যদি আমি আসলকে বিয়োগ করি, তাহলে আমি আসল কাটা গিয়ে সুদের পরিমাণ পাবো। তাহলে 3 বছরে আমি লিখতে পারি না, 3 বছরে সুদের পরিমাণ সমান কত হবে, দেখো তো, সুদ আসল হচ্ছে 460 টাকা, তার মধ্যে আসল হচ্ছে এক্স টাকা, তাহলে 460 থেকে এক্স বিয়োগ করলে সুদের টাকা বের হবে, সুদ যোগ আসল বিয়োগ আসল, তার মানে সুদ বের হবে। তাহলে 3 বছরে সুদের পরিমাণ হবে কত, 460 বিয়োগ এক্স, হবে না বলো, হবে না বলো। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, ওই সেম আসলের উপর, ওই এক্স টাকা আসলের উপর
5 বছরের সুদ আসল হচ্ছে কত? 500 টাকা। তাহলে 5 বছরের সুদের পরিমাণ কত? 5 বছরের সুদের পরিমাণ কত হবে? সেম, সুদ আসল থেকে আসলটা বিয়োগ দাও, তাহলে 500 বিয়োগ x টাকা। তাহলে 5 বছরের সুদ এটা, এটা হচ্ছে 5 বছরের সুদ। এটা আমার 3 বছরের সুদ। এটা 5 বছরের সুদ, এটা 3 বছরের সুদ। এখন আমরা তাহলে বিয়োগ করি, তো বিয়োগ করলে আমরা কি পাবো? 2 বছরের সুদ পাবো না? 5 বছরের সুদ থেকে 2 বছরের সুদ, তাহলে আমরা কি পাবো? 2 বছরের সুদ। এখন আমি সুদ কেন বের করতেছি? কারণ আমি সূত্রের মধ্যে দেখছি ভাইয়া মুনাফার হার বের করার জন্য সুদের পরিমাণ লাগবে। তাহলে 2 বছরের সুদ কত? 2 বছরের সুদ কত? এখানে যদি আমি বিয়োগ করি তাহলে x কাটা যাবে, -x + x হওয়ার কারণে কাটা যাবে। আর 500 থেকে যদি 460 যায় তাহলে 40 টাকা। এই যে দেখো, 2 বছরের সুদ 40 টাকা। তাহলে 1 বছরের সুদ কত? 1 বছরের সুদ হচ্ছে 20 টাকা। তাহলে প্রথমে রাখছিল 3 বছর, ওই x টাকা প্রথমে 3 বছর রাখছিল, তারপরে গিয়ে আবার 5 বছর রাখছে। তাহলে 3 বছর যখন রাখছিল তখন সুদ কত টাকা আসছিল? 3 বছরের সুদ হবে 60 টাকা। তাহলে তুমি আমাকে বলো, এই যে টোটাল যদি 460 টাকা হয়, যেখানের মধ্যে 60 টাকা যদি সুদ হয়, তাহলে আসল কত? x এর মান কত? আমরা কি পড়ছি দেখো, দেখো 3 বছরের সুদের পরিমাণ হচ্ছে 460 - x। তাহলে x 460 - x, তাহলে 460 - x মানে হচ্ছে কত? 60 টাকা। আর এত কঠিন করে কেন বুঝতে হচ্ছে? নরমালি বুঝো না। 3 বছরের সুদ হচ্ছে 60 টাকা, 3 বছরের সুদ আসল হচ্ছে 460 টাকা। মানে এখানে সুদও আছে আসলও আছে। তাহলে সুদ প্লাস আসল, ওখান থেকে আমরা কি পাইছি? সুদের পরিমাণ পাইছি। তাহলে সুদ যদি বিয়োগ করি বাকি থাকবে কোনটা? আসলটা। বাকি থাকবে কোনটা? আসলটা। ইয়েস। তাহলে 3 বছরে যদি সুদের পরিমাণ 60 টাকা হয়, তাহলে 3 বছরে আসলের পরিমাণ হবে কত টাকা? 400 টাকা। এবং আমরা দেখছি এই আসলের উপর আবার 5 বছর রাখছে, আসলটা চেঞ্জ হয় নাই। এই আসলের উপর আবার 5 বছর সুদ, সুদ আসলে 500 টাকা হয়েছে। তাহলে 3 বছরে দেখো যদি 60 টাকা সুদ হয়, তাহলে 5 বছরের সুদ কত? 100 টাকা। এখন সেম ভাবে 5 বছরের সুদ এবং আসল মিলে, দেখো না ভাই, সুদ যোগ আসল এটা মিলে কত? 500 টাকা। যার মধ্যে সুদের পরিমাণ 100 টাকা, তাহলে আসলের পরিমাণ কত? 100 ওই পাশে গেলে বিয়োগ 400 টাকা। তার মানে এইখানের জন্য কি আসল হচ্ছে কত টাকা? 400 টাকা। কারণ কি? কারণ ভাইয়া সেম আসল তো, যেটা আসল, যেটা মূলধন তুমি রাখছো, তুমি মনে করো টাকাটা দুইবার করে রাখছো, একবার 3 বছরের জন্য রাখছো, সেম টাকা 5 বছরের জন্য রাখছো। তাহলে 400 টাকা তুমি 3 বছর, এই যে 400 টাকা যখন তুমি 3 বছরের জন্য রাখছো, তখন তুমি সুদ পাইছো 60 টাকা, এবং সুদ আসলে হয়ে গেছে কত? 460 টাকা। আবার 5 বছর যখন রাখছো তখন সুদ পাইছো কত? 100 টাকা, আর সুদ আসলে হয়েছে 500 টাকা। তাহলে এখন আমি কি পাইছি দেখো তো, এখন আমি আসল কত সুদ কত সেটা পাই গেছি। আমি আসল পাইছি, সুদও পাইছি, খেয়াল করো দেখো, এখন আমি আসলও পেয়ে গেছি, সুদও পেয়ে গেছি। আমার কি দরকার ছিল? মুনাফার হার বের করার জন্য কি দরকার ছিল? আসল এবং মানে মূলধন এবং সুদের পরিমাণ। তাহলে আমার মূলধন হচ্ছে কত? 400 টাকা। এই 400 টাকায়, এই 400 টাকায় আমি 3 বছরে সুদ পাইছি কত টাকা? 60 টাকা। সেজন্যই তো 460 হয়েছে। সুদের টাকা আসলের টাকা যোগ, এটা হচ্ছে আমার আসল। দেখো এটা হচ্ছে আমার আসল 400 টাকা, সুদের পরিমাণ কত? 60 টাকা। কয় বছর? কয় বছর? 3 বছর। তাহলে 3 বছর পরে সুদ আসল কত হবে? 460 টাকা। এটাই তো দরকার ছিল। এখন আমার সূত্রতে দেখছিলাম যে কি ভাই আমার লাগবে কি? মূলধন কত সেটা লাগবে, সুদের পরিমাণ লাগবে। দেখো না, বের করে ফেলছি তো। মূলধন 400 টাকা, সুদের পরিমাণ 60 টাকা। কয় বছরে? 3 বছরে। আমাকে সুদের হার বের করতে বলছে না, তার মানে 100 টাকা 1 বছরে। তাহলে আমি 3 বছরের জায়গায় 1 বছরে নিয়ে যাই। তাহলে আমি 3 বছরকে 1 বছরে নিয়ে যাই। সুদের হার বের করার নিয়ম তো এটাই। তাহলে 400 টাকায় 1 বছরে সুদ 20 টাকা। 3 বছরে 60 টাকা হইলে 1 বছরে 20 টাকা। তাহলে 100 টাকায় 1 বছরে কয় টাকা সুদ হবে? 20 ×
100 ডিভাইডেড বাই 400, না রে এই যে 400, তাহলে দুইটা 5%, এই যে অ্যান্সার হচ্ছে 5%। এখন তুমি এটা 400 টাকা দিয়ে যেটা করছো এটা না করো, ওই 500 টাকারটা করলেও পারতা। 500 টাকায় 5 বছরের সুদ 100 টাকা ধরে 500 টাকায় 1 বছরের সুদ 20 টাকা হইতো, সেম। তাহলে ভাই অঙ্ক কিভাবে করবো বুঝছো? এখন আনকমন যদি অঙ্ক আসে, আনকমন সূত্র সময় কত হবে, 5 নাকি 3, যে কোনো একটা ধরে করতে পারো, যে কোনো একটা। আচ্ছা আমি তোমাকে ওইটাও করাচ্ছি, দেখো ওইটাও করাচ্ছি। ওইটা কত, 400 টাকা 5 বছরের সুদ হচ্ছে কত, 100 টাকা। তাহলে 400 টাকার 1 বছরের সুদ কত, 20 টাকা। কেমনে, 5 বছরে 100, তাহলে প্রতি বছরে 20 টাকা, কারণ 100 কে 5 দিয়ে ভাগ করলে 20 টাকা। এখন সেম অঙ্ক, সেমই তো, 100 টাকার 1 বছরে 5%। দেখছো, ওটা করলেও মিলবে, এটা করলেও মিলবে। কারণ কি, কারণ আসল পরিমাণ তো সেম। এই 400 টাকার উপরে 3 বছরের হিসাব নিকাশ, 400 টাকার উপরে 5 বছরের হিসাব নিকাশ, এবং ইন্টারেস্ট রেটও সেম। ভিন্ন ভিন্ন তো প্রশ্ন বলে নাই। ক্লিয়ার? সূত্র করাইতাম, ওকে ফাইন। সূত্র চাইলে তুমি দুইটাই অ্যাপ্লাই করতে পারো, 3 বছরেরটা অ্যাপ্লাই করতে পারো, 5 বছরেরটা অ্যাপ্লাই করতে পারো। দেখি কি বলছে, আর এর পরিমাণ I ইন্টু 100 P ইন্টু N। তাহলে তুমি কোনটা করবা, তোমার ইচ্ছা, কারণ আসলের পরিমাণ তো সেম। সেটা 3 বছরের জন্য 460 টাকা হোক, 5 বছরের জন্য 500 টাকা হোক, আসল কিন্তু 400। যে কোনো একটা ধরলে অ্যান্সার আসবে। একটু আগেই দেখাইছি। তাহলে আয় হচ্ছে কত, সুদের পরিমাণ যদি এখানে ধরি তাহলে 60 টাকা, 60 টাকা সুদ, এখানে 100। মূলধন হচ্ছে কত, 400 টাকা, মূলধন হচ্ছে 400 টাকা। এন এর পরিমাণ 3। এখন দেখো, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, 3 দুগুণ 6, এরপরে কত আসে, কত, 10 দুগুণ 20, উপরে এখানে 10, এখানে 2, 10 দুগুণ 20, 20 কে 4 দিয়ে ভাগ করলে 5। ভাই অঙ্ক হচ্ছে ম্যাজিক, ট্রাস্ট মি। অঙ্ক হচ্ছে পৃথিবীর ভাষা, অঙ্ক হচ্ছে ম্যাজিক। হাতে দিকে খাও, ওই দিকে খাও, বেসিক ঠিক রাখবা, অঙ্ক মিলতে বাধ্য। সেম অঙ্ক, আসো আমরা ইয়া দিয়ে করি, ওইটা দিয়ে করি। ওইটাতে সুদের পরিমাণ 100 ইন্টু 100, ওইটাতে মূলধন কত, 400 ইন্টু কত, 5 বছর। তাহলে কাটো, 2 শূন্য 2 শূন্য কাটি দাও, 5 20 100, সাইড দিয়ে 20 কে ভাগ করলে 5%। দেখো সেম অঙ্ক বলছে, সেম অঙ্ক। কোন আসল 4 বছরের সুদ আসলে 600 টাকা, 6 বছরের সুদ আসলে 700 টাকা হলে মূলধন কত? দেখো এখানে আমরা মূলধন বের করছি 400 টাকা না, এরপরে সুদের হার বের করছি। তাহলে এই অঙ্কে সুদের হার বের করতে হবে না, শুধু মূলধনটা বের করবা। হাউসওয়াইফ স্ক্রিনশট করে ডান লিখো, স্ক্রিনশট করে ডান লিখো, স্ক্রিনশট করে ডান লিখো। এই মাথা আওলায় যাচ্ছে, তার কারণ তোমরা কঠিনটা শিখতে চাচ্ছ। তোমাদেরকে আমি সহজটা শিখাইলে পোষাচ্ছে না, তোমরা কঠিনে যাইতে চাচ্ছ। এই অঙ্ক তো আমি সহজ করে শিখাইছি, এখন সূত্রে ফেলাইতে বলছো, সেজন্য সূত্রে ফেলাইছি, যেভাবে বলছো সেভাবে করাচ্ছি ভাই, বুঝছো? চলো এই সেম অঙ্ক তুমি কি বের করবা, মূলধন কত। এখানে কঠিন লাগার তো কিচ্ছু নাই। কেন কঠিন লাগবে, কেন কঠিন লাগবে বলো তো, কেন কঠিন লাগবে? আমাকে আমি কি সুন্দর করে তোমাকে লজিক দিয়ে বুঝাইছি যে তোমার এই অঙ্কটা কমন আসে নাই, কিন্তু তোমাকে কি বলছে, সুদের হার বের করতে বলছে। তাহলে সুদের হারের সূত্র মানে আর এর সূত্র, আর এর সূত্র থেকে দেখলাম যে আর বের করতে হইলে আমাকে সুদের পরিমাণ আর আসলের পরিমাণ জানতে হয়। তাহলে আমি এই কথাগুলো দিয়ে সুদের পরিমাণ আসলের পরিমাণ কিভাবে জানবো? তাহলে আমি আসল কোন আসল আমি তো জানি না, সেটাকে আমি এক্স ধরে নিলাম। তাহলে এক্স ধরে নেওয়ার পর আমি দেখলাম যে 3 বছরের সুদ আসল যদি 460 টাকা হয়, তাহলে 3 বছরের সুদ কত? আমরা জানি সুদ আসল থেকে আসল বিয়োগ করলে সুদ পাওয়া যায়। তাহলে 3 বছরের সুদ, 3 বছরের সুদ হচ্ছে কত, 460 বিয়োগ এক্স।
তারপরে 5 বছরের সুদ 500 বিয়োগ x, সেখান থেকে 2 বছরের সুদ হচ্ছে কত 40 টাকা, তাহলে এক বছরের সুদ হচ্ছে কত 20 টাকা, 1 বছরের সুদ কত 20 টাকা, তাহলে 3 বছরের সুদ কত 60 টাকা, 5 বছরের সুদ কত 100 টাকা। এখন তুমি সুদের পরিমাণ যদি বের করো, তাহলে সুদ আর আসল থেকে সুদ বিয়োগ করলে আসল হয়, এই জিনিসটা কি কঠিন? তুমি 3 বছরের সুদের পরিমাণ বের করে ফেলছো, 5 বছরের সুদের পরিমাণ বের করে ফেলছো, তাহলে সুদ আসল তোমার প্রশ্নে দিয়ে আছে সুদ আসল, সুদ যোগ আসল। ভাই দুইটা জিনিস এভাবে লাগানো দিয়ে আছে, একটা জিনিস বের করে ফেলছো তাহলে আরেকটা জিনিস বের হবে না। তাহলে দেখো 3 বছরের সুদ যদি 60 টাকা হয়, তাহলে 3 বছরের আসল কত 40 টাকা। কেমনে? 460 বিয়োগ 60 তখন 40 টাকা, 400 টাকা। তার মানে আমার আসল হচ্ছে কত 400 টাকা, আমার এখানেও আসল হচ্ছে কত 400 টাকা। তো দুইখানে আসল মিলছে কেমনে? কারণ এখানে তো সেম আসল বলছে, সেম মূলধনের উপরে একবার 3 বছরে টাকা লাগাইছো, একবার 5 বছরে টাকা লাগাইছো। এখন তোমার দরকার ছিল সুদ বের করা, বের করে ফেলছো, মূলধন বের করা, বের করে ফেলছো। কিভাবে? এই যে নিচের প্রসেসে। এখন তুমি সুদ বের করছো, মূলধন বের করছো, কিরকম 400 টাকা আমার মূলধন, এটাতে 3 বছরে সুদ আসছে কত 60 টাকা। তাহলে আমি 3 বছর টাকা রাখবো নাকি রাখবো না? না, আমি 1 বছরে নিয়ে আসবো। কেন 1 বছরে কেন নিয়ে আসবো? কারণ আমাকে সুদের হার বের করতে হবে। তাহলে সুদের হার আমরা কয় বছরে বের করি? 1 বছরে। তাহলে 100 টাকা 1 বছরে কত? এটা ওই কিক নিয়ম করতেছি, দেখো 400 টাকা 1 বছরে 20 টাকা, তাহলে 1 টাকায় 1 বছরে কত 20/400। কারণ 400 টাকায় যে সুদ হবে 100 টাকা তার চেয়ে কম হবে, তাহলে 100 টাকায় 1 বছরে কত সুদ? এই যে 5%। তাহলে 100, এই যে তুমি বেসিকের গড়বল দেখছো, আমি বললাম তো বেসিক গড়বল হলে পারবা না। সুদের হার মানে কি? তুমি শিখছো সুদের হার মানে আর এর সূত্র না ভাই, আমি তোমাকে শিখাইছি বারবার যে সুদের হার মানে 100 টাকায় 1 বছরে কয় টাকা। এই জিনিসটাই তুমি বুঝো নাই। যদি ওই জিনিসটা বুঝতা তাহলে ওই কিক নিয়ম দিয়ে করতে পারতা, সূত্র বুঝতে হইতো না। এই জন্য বেসিকের ইম্পর্টেন্স এত বেশি বলি আমি সবসময়। সুদের হার মানে কি? মানে 100 টাকা 1 বছর রাখলে কয় টাকা? তাহলে 400 টাকা 1 বছর রাখলে 20 টাকা সুদ, 100 টাকা 1 বছর রাখলে 5 টাকা সুদ, তার মানে 5%। এখানে সূত্রের দরকার ছিল? কিছু বলার নাই। বেসিক ইজ দ্য পাওয়ার। এই জন্য আমি সহজ করে করে বেসিক গুলো ধরে ধরে পড়াই। সেম অঙ্ক তুমি শুধু মূলধন বের করবা, এটা তো দেখলেই বোঝা যায়। দেখো 4 বছরে সুদ আসলে এত, তাহলে 600 বিয়োগ x, 700 বিয়োগ x, তাহলে 100 যাবে, তার মানে হচ্ছে কত? এখানে 500 টাকা না 400 টাকা হবে মূলধন। এটা 400 টাকা মূলধন হইতে পারে। দেখিও কিভাবে করছি, আগের অঙ্কের মতো। এখানে 4 বছরের সুদ দেখো, প্রথমে কত 6 বছরের সুদ হচ্ছে কত 700 বিয়োগ x, 4 বছরের সুদ হচ্ছে কত 600 বিয়োগ x, তাহলে 2 বছরের সুদ হচ্ছে কত 100 টাকা। তাহলে 2 বছরের সুদ যদি 100 টাকা হয়, এখানে কত 4 বছরের কত বছর? তাহলে 4 বছরের সুদ কত 200 টাকা। তাহলে 200 টাকা যদি সুদ হয়, তাহলে সুদ আসল যদি 600 টাকা হয়, তার মধ্যে সুদের পরিমাণ হচ্ছে কত 200 টাকা, তার মানে আসলের পরিমাণ কত? এই যে সুদ আসল কথাটা বলছে, এই যে সুদ আসল কথাটা বলছে, এখানে কি কি আছে? এখানে সুদ, দেখো সুদ প্লাস আসল সমান কত রে 600। তো তার মধ্যে সুদের পরিমাণ, এই যে সুদের পরিমাণ কত? সুদের পরিমাণ কত 200 প্লাস আসল সমান 600। সুতরাং এখান থেকে আসল বের করো না, আসল। তাহলে আসল যদি বের করো মানে মূলধন, মানে কয় টাকা রাখছো তুমি? তাহলে 400 টাকা। তাহলে 400 টাকায় তুমি সুদ পাইছো 200 টাকা, আর 400 টাকায় ওখানে সুদ পাইছো 300 টাকা। তাহলে এখান থেকে সুদের হার কিভাবে বের করবা? কোন সূত্র দরকার আছে? শুধু ওই জিনিসটাই মাথায় রাখবা যে সুদের হার মানে কি। তাহলে 400 টাকায় কত? 400 টাকায় 4 বছরে, 400 টাকায় 4 বছরে সুদের পরিমাণ কত বলছি? 200 টাকা না? হ্যাঁ 200 টাকা। তাহলে 1 বছরে কত টাকা? 1 বছরে কত টাকা? 50 টাকা। 1 বছরে 50 টাকা। এবার তুমি 100 টাকা 1 বছরে বের করো। তো 100 টাকা 1 বছরে যেটা বের হবে ওটাই তো সুদের পার্সেন্টেজ। যদিও এখানে মূলধন বের করতে বলছে, মূলধন হবে মানে আমার প্রিন্সিপাল হবে 400 টাকা।
এই বাকিদের কঠিন লাগতেছে? চলো, সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে? এই অঙ্ক বেসিক দিয়ে করানোর মতো আজকে হয়তো সময় নাই। আমরা এই অঙ্কগুলা কয়টা বাজছে? 8:34। দেখো, সরল এগুলো 5 স্টার দাও, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো লাস্টে রাখছি কেন জানো? আমার কাছে সেই স্টুডেন্টগুলোই ভালো লাগে যেগুলো ধৈর্য ধরে বসে থাকতে পারে। যারা আছো তারা এগুলো গিফট তাদের জন্য। সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধনের কথা বলছে, তুমি যে কোনো মূলধন মানে বুঝছো, মানে মূলধন তুমি 100 টাকা ধরো, 1000 টাকা ধরো, 1 টাকা ধরো, ডাজেন্ট ম্যাটার, যে কোনো মূলধনই 8 বছর পরে সুদে আসলে 3 গুণ হবে। এখন এই ধরনের অঙ্ক তুমি একটা শর্টকাট আছে সেটাও দেখাবো, বেসিকটা দেখাবো। তুমি এই ধরনের অঙ্ক 100 ধরে করতে পারো, x ধরেও করতে পারো। 100 ধরে করলে তোমার অঙ্কটা সুবিধা হবে। তুমি x ধরলো যে অ্যান্সার, 100 ধরলো সেই অ্যান্সার, 1000 ধরলো সেই অ্যান্সার, কারণ এখানে বলছো যে কোনো মূলধন। তাহলে আমি মূলধন ধরলাম 100 টাকা। এখন কি বলছে প্রশ্ন দেখো, যে কি বলছে সুদের হার কত হলে, মানে 100 টাকার উপরে সুদের হার কত হলে 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। তাহলে দেখো, খেয়াল করো, আমি আমার মূলধন ধরলাম 100 টাকা, তাহলে এই 100 টাকাটা 8 বছর পর, 8 বছর পরে গিয়ে কত হবে বলছে? 100 টাকা 8 বছর পরে সুদে আসলে 3 গুণ, মানে 100 টাকা 8 বছর পরে গিয়ে হবে 300 টাকা। কত টাকা? 300 টাকা। এখন একটু সুন্দর করে বুঝবা, একদম সুন্দর করে বোঝাচ্ছি। দেখো দেখো, একদম ক্লিন করে বোঝাচ্ছি। দেখো, যে কোনো মূলধন ধরছে কত টাকা? 100 টাকা। এই মূলধনের উপরে তুমি এই 100 টাকাটা তুমি কয় বছর রাখছো ব্যাংকে? 8 বছর রাখছো। কয় বছর রাখছো? 8 বছর। 8 বছরে তুমি সুদ পাও নাই, তাহলে এটার উপরে 1 2 3 4 5 6 7 8, 100 টাকার উপরে তুমি 8 বছর ধরে সুদ পাইছো। সবগুলো সুদ যোগ করে সেই সুদের সাথে 100 যোগ করলে তুমি পাইছো কত? 300। তাহলে 3 গুণ মানে কি? আমার যদি আসল, এটা হচ্ছে আমার আসল, দেখো এটা হচ্ছে আমার আসল। আমার আসল যদি 100 টাকা হয়, তাহলে আমাকে বলছে 8 বছর পরে সুদ আর আসল মিলে কত হবে? 300 টাকা হবে। এখন আমাকে তুমি একটু ছোট্ট কথা বলো, 100 টাকা যদি আসল হয় আর 300 টাকা যদি সুদ আসল হয়, তাহলে আমার মুনাফা কত বলতো? মানে সুদের পরিমাণ কত বলতো? 100 টাকাকে আমি একটা ব্যাংকে 100 টাকা রাখছি, 8 বছর পরে গিয়ে আমি টোটাল 300 টাকা তুলছি। আমি আমার মেইন টাকাও তুলছি, সুদের টাকাও তুলছি। মেইন টাকা 100 আর মেইন টাকার সাথে সুদের টাকা যোগ করে পাইছি 300। তাহলে এখানে সুদের পরিমাণ কত? দেখি, এটা একটু বলো, সুদের পরিমাণ কত? প্লিজ প্লিজ তাড়াতাড়ি বলো। ইয়েস ইয়েস, এটাই শুনতে চাচ্ছিলাম। 200। সিম্পল জিনিস তো ভাই। সুদ আসল থেকে আসলটা বাদ দিলে তো, মানে সুদ আসল থেকে আসলের টাকাটা বাদ দিলে সুদ পাওয়া যাবে, সুদ আসল থেকে সুদের টাকা বাদ দিলে আসল পাওয়া যাবে। সিম্পল একটা হিসাব তো। মনে করো সুদ, এই যে দেখো, সুদ যোগ আসল মানে সুদ আসল। তো এই সুদ আসল থেকে যদি তুমি সুদের টাকা বাদ দাও, আসলের টাকা পাবা। আসলের টাকা বাদ দিলে সুদের টাকা পাবা। আমি সুদ আর আসল মিলে পাইছি 300 টাকা, যার মধ্যে আসল টাকা হচ্ছে 100 টাকা, তার মানে আমি 200 টাকা সুদ পাইছি। তাহলে 100 টাকার উপর আমি 8 বছরে 200 টাকা সুদ পাইছি। এখন 100 টাকার উপর 8 বছর ধরে 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 তুমি 200 টাকা সুদ পাইছো, তাহলে প্রত্যেক বছরে কত টাকা করে সুদ পাইছো বের করো। এই 100 টাকা, এটার উপরে প্রত্যেক বছর সুদ পাইছো, সবগুলো সুদ যোগ করে কত হয়েছে? 200। তাহলে 200-কে 8 ভাগ করো, তাইলে তুমি এখানে কত ভাগ করে সুদ পাইছো বুঝে যাবা। তাহলে 200-কে যদি 8 ভাগ করি 25 হয়। তাহলে 100 টাকায় প্রথম বছর আমি পাইছি 25 টাকা সুদ, দ্বিতীয় বছরে পাইছি কত? 25 আর 25, মানে আবার 25 হবে না এখানে? তাহলে 25, আচ্ছা 25ই লিখি, দ্বিতীয় বছরে 25 25 25 25 25 25 25। এখন যোগ করো, 4টা 25 মিলে 100,
4টা 25 মিলে 100 মানে 200। তাহলে 100 টাকায় আমি 25 টাকা করে সুদ পাইছি। ভাই 100 টাকায় যে টাকা সুদ পাও সেটাই কিন্তু সুদের হার। তাহলে 100 টাকা যদি 25 টাকা পাও তার মানে তুমি সুদের হার হচ্ছে 25%। এই যে 25%, সুদের হার হচ্ছে কত? 25%। ভাই এক থেকে সুন্দর করে বোঝানো সম্ভব? বলো, এক থেকে সুন্দর করে বোঝানো সম্ভব? এখনো কি কঠিন লাগতেছে? এক বাক্যে 2 ঘন্টা ক্লাস নিবো, আজকে 3 ঘন্টা ক্লাস নিবো, মাথা খারাপ হয়ে গেছে। যাও 3 ঘন্টা ক্লাস নিবো, 3 ঘন্টা বসায় রাখবো। বল ভাই সহজ নাকি কঠিন? আমি এক বাক্যে শুনতে যাচ্ছি, সহজ নাকি কঠিন? যেভাবে অঙ্কগুলো করাচ্ছি সহজ নাকি কঠিন, শুধু এক বাক্যে কমেন্ট করবে, এক বাক্যে। দেখো একদম প্র্যাকটিক্যাল বুঝাই দিছি, প্র্যাকটিক্যাল। তুমি ব্যাংকে 100 টাকা রাখছো, 8 বছর পরে গিয়ে তুমি দেখছো তোমার টোটাল টাকা আসছে কত? 300 টাকা। তাইলে তুমি তো বুঝতেছো তোমার সুদ আসছে কত? 200 টাকা। কয় বছরে? 8 বছরে। তাহলে 8 বছরে যদি 200 টাকা সুদ হয় তাহলে প্রতি বছরে কত টাকা সুদ আসছে? 200কে 8 দিয়ে ভাগ দিলে 25, তাহলে প্রতি বছরে 25 টাকা সুদ আসছে। তাহলে 100 টাকার উপর প্রতি বছরে যে সুদটা আসে সেটাই হচ্ছে সুদের হার। সহজ? দেখি সব কমেন্ট পড়বো আজকে। এই 53টা কমেন্ট দেখতে চাই আমি, 53টা। একজনও যদি বলো কঠিন, এই অঙ্কগুলা অন্য নিয়মে আমি আবার নিজে নিজে বসবো, কত সহজে পড়ানো যায় আবার চিন্তা করব, তাও কঠিন বলতে পারবে না, তাও তোকে সহজে বুঝতে হবে। ভাই আমি কিন্তু আমার ডেডিকেশন কিন্তু অন্য লেভেল। আমি যখন সিরিয়াস মোডে যাই, মানে আমি তোমাকে একটা কথা বলি, সহজ লাগতেছে এখন, সবার কমেন্ট চাই আমি, সবার। আমি কিন্তু লেগে থাকতে পারি, একটা জিনিসের পিছনে আমি লাগাতার লেগে থাকতে পারি। তুমি যদি এটা কঠিন লাগে, আমি চিন্তা করবো আজকে সারা রাত, ঠিক আছে আমি ওকে এই কথাটা বললে মনে হয় সহজ মনে করতো, ঠিক আছে আমার এখানে মনে হয় আমার একটা ভুল করছি যে আমি সুদের হারটা ওকে বোঝাই নাই সুন্দর করে। সুদের হার মানে 100 টাকায় এক বছর 100 টাকা কোন ব্যাংকে 1 বছর রাখলে যেই টাকাটা তোমাকে সুদ হিসেবে দিবে। তাহলে 100 টাকা 1 বছর রাখলে যদি 20 টাকা দেয় তাহলে সুদের হার 20%। 100 টাকা 1 বছরে রাখলে যদি 50 টাকা দেয় 50%। আমি কিন্তু বেসিক কথাগুলো শুরুতে বলছি, এই জন্য আমার ক্লাস শুরুতে মিস করলে আর বোঝা যায় না। ভাইয়া ম্যাথ ক্লাসের পিডিএফ গুলো অবশ্যই দিন শুধু। ভাই দিও ভাই, পিডিএফ দিব পিডিএফ করে লাফাই ওরা, পিডিএফ দিব। এখানে যা অঙ্ক করাচ্ছিস পিডিএফও তাই দিব, অন্য কিছু তো দিব না। সো এগুলাই তো, ইয়েস সবাই ইজি, ভেরি গুড। এখন একটু শর্টকাট দিয়ে করে এটা দেখো, শর্টকাট দিয়ে করাচ্ছি। শর্টকাট হচ্ছে কি, যত গুণ বিয়োগ 1 ডিভাইডেড বাই বছর ইন্টু 100। এত কষ্ট করে করাইছি না অঙ্কটা, আসলে 1 সেকেন্ডে করা যায়। দেখো যত গুণ মানে 3 গুণ, তাহলে 3 মাইনাস 1 কয় বছর? 8 বছর ইন্টু 100%। তাহলে 3 থেকে এখানে কত? 3 থেকে 1 গেলে 2 দিয়ে 8কে ভাগ করলে 1/4, 1/4 মানে 100। আবার এদিকে 25%। সেম অঙ্ক কি বলছে? 12 বছরে 8 গুণ, তার মানে যত গুণ বিয়োগ 1 ডিভাইডেড বাই বছর ইন্টু 100%। কত গুণ বলছে? 12 গুণ। কত বছর বলছে? না 8 গুণ বলছে। কত গুণ বলছে? 8 গুণ। 8 মাইনাস 1 ডিভাইডেড বাই 8 গুণ। 8 গুণ না 4 গুণ, সরি ভুল বলতেছি, এটা বাংলায় লিখছে দেখো। 4 টাইম 4 মাইনাস 1 ডিভাইডেড বাই কত বছর? কত বছর? 12 বছর ইন্টু 100%। এখানে 3 এখানে 4 মানে 12, তাহলে 3 দিয়ে 12কে ভাগ করলে 3 4 মানে 1/4 আর কি। তাহলে 1/4 ইন্টু 100 যদি হয়, বুঝছো তো রে ভাই? 3 তো এখানে 3 তো, তাহলে 3 দিয়ে 12কে কাটো, 3 4 12, তাহলে 1/4 এখানে 25%। দেখছো? আসল মুনাফা একত্রে 1250 টাকা। তাহলে এখানে 1250 মানে হচ্ছে আসল যুগ একটা স্টুডেন্টও যায় না, আর 2টা অঙ্ক জাস্ট। মুনাফা সমান কত? 1250।
তারপর কি বলছে, মুনাফা আর আসলের মধ্যে একটা সম্পর্ক বলছে, যে মুনাফা আসলের 1/4 অংশ। মুনাফা আসলের 1/4 অংশ। তাহলে আমরা কাকে ধরলে কাকে পাবো? আমরা কাকে ধরলে কাকে পাবো? দেখো, মুনাফা আসলের, তাহলে আসল যদি x হয়, আসলকে আমরা x ধরছি, আসল সমান x, তাহলে মুনাফা হবে মুনাফা সমান কত? x এর কত? 1/4 অংশ। তাহলে কত? x/4, তাই না? তাহলে আসল আর মুনাফার সম্পর্ক হচ্ছে এটা, যে আসল যদি x হয়, মুনাফা হবে x/4। আবার আসল প্লাস মুনাফা সমান 1250। তাহলে এখান থেকে আসল কত বের করতে বলছে। তাহলে আসলের মান ধরছি কত? x, যোগ মুনাফা পাইছি কত? x/4 সমান 1250 সমান, এখানে লসাগু করলে কত হবে ভাইয়া? এখানে নিচে একটা 1 আছে, 1 আর 4 এর লসাগু 4, 1 দিয়ে 4 কে ভাগ করলে 4, 4 দিয়ে x কে গুণ করলে 4x, প্লাস 4 দিয়ে 4 কে ভাগ করলে 1, 1 দিয়ে x কে গুণ করলে x সমান 1250। তাহলে এখানে কত? 5x সমান 1250 গুণ 4টা ভাগ আছে, ওখানে গেলে গুণ, আর x সমান এটাকে 5 দিয়ে ভাগ। তাহলে হিসাব নিকাশ করো, করে কত পাবা? 1000 পাবা। দেখি কত হবে? 5 দুগুণ 10, 5 5 25, 250, 4 250 হচ্ছে কত? ইয়েস, 1000। ঠিক আছে, এখানে আরো দুইটা অঙ্ক আছে, এগুলো আমরা কালকে করবো।